স্পিকার গুলো কি ঠিক আছে? চেক করতে। না ঠিক আছে, ঠিক আছে। এইগুলো ঠিক আছে কিনা। সুপ্রিয় দর্শক, শুভ সন্ধ্যা। মেহেরপুর প্রতিদিন স্টুডিও থেকে স্বাগত জানাচ্ছি আমি মাহবুব চন্দ। কথা বলবো আজকে মেহেরপুর সরকারি কলেজের দুজন বিতার্কিকের সাথে। একজন ডিবেটিং সোসাইটি মেহেরপুর সরকারি কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি, আর একজন বর্তমান সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আসলে বিষয় ভিত্তিক যে বিতর্ক প্রতিযোগিতা, এটি আসলে কো কারিকুলামের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেক্ষেত্রে তারা যে সমস্ত শিক্ষার্থীরা আসলে তাদের এই মেধা বিকাশের ক্ষেত্রে, তার নেতৃত্ব বিকাশের ক্ষেত্রে, তার জ্ঞান, তার ইয়ে মানে পারদর্শিতা, পারঙ্গমতা বাড়ানোর জন্য যে বিতর্কগুলা করে থাকে বিষয় ভিত্তিক, সেটি সত্যিকার অর্থে নিজেকে নির্মাণ করার জন্য এর চেয়ে ভালো প্ল্যাটফর্ম আর হতে পারে না। দুজন বিতার্কিকের সাথে কথা বলবো বিভিন্ন বিষয় নিয়ে। বিতর্ক নিয়ে যেমন কথা বলবো, তাদের কাছ থেকে মতামত জানতে চাইবো মেহেরপুরের কয়েকটি বিষয়ে তাদের দৃষ্টিভঙ্গি। নিশ্চয়ই আমাদের সাথে থাকবেন। আমরা অনুষ্ঠানে আছি দুজন বিতার্কিককে নিয়ে। আমার ডানে বসা আছেন আলেয়া খাতুন, যিনি প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন ডিবেটিং সোসাইটি মেহেরপুর সরকারি কলেজের। আর আমার সর্ব ডানে বসা আছেন নাফিউল ইসলাম, যিনি সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সাথে পড়াশোনা করছেন, স্নাতক তৃতীয় বর্ষের ছাত্র। এবং আলেয়া খাতুন, উনি সদ্য পাশ করলেন, স্নাতকোত্তর পড়াশোনা শেষ করলেন। দুজনকে স্বাগত জানাচ্ছি, নাফিউল এবং আলিয়া। ধন্যবাদ। আলিয়াকে দিয়ে কথা শুরু করব। এই ইয়েতে ধন্যবাদ। আমি প্রশ্নটা যদি এইভাবে দিয়ে শুরু করি যে, আলিয়া একজন খুব পরিচিত বিতার্কিক মেহেরপুরের, পড়াশোনা ইতিমধ্যে শেষ করেছে। এই যে বিতর্ক, এটা যেটা আমি প্রারম্ভিক বক্তব্যে বলছিলাম যে সত্যিকার অর্থে নিজেকে নির্মাণ করার ক্ষেত্রে নানান ইয়েতে মেধা, মনন, সৃজনশীলতা, বলা যায় নম্রতা, সভ্যতা, ভব্যতা, প্রতিবাদ, প্রতিরোধ, বিপ্লব, যাই বলি না কেন, বিতর্ক প্ল্যাটফর্ম একটা বড় মাধ্যম যেভাবে দেখছি। আপনি কিভাবে দেখেন? কবে থেকে শুরু হলো আপনার এই বিতর্ক প্রতিযোগিতায় পড়া? আপনাকে অসংখ্য ধন্যবাদ। জনগণের মুখপত্র মেহেরপুর প্রতিদিন প্ল্যাটফর্ম থেকে মুক্ত কথাতে আসতে পেরে আমি ভীষণ আনন্দিত। একই সাথে আমি এই প্ল্যাটফর্মকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। হ্যাঁ, আপনি অনেক সুন্দর একটা কথা বলেছেন। আপনার কথাটা আসলে এতটাই গুরুত্বপূর্ণ, যেটা আসলে আমি চাইলেও হয়তো মানুষের সামনে প্রচার করতে পারতাম না, যে কেন আমি আজকে আসলে এখানে, বা কেন আমি আজকে আসলে নিজেকে বিতার্কিক হিসেবে পরিচয় দিতে চাচ্ছি। ধন্যবাদ। আপনার এই প্রশ্নের মাধ্যমে যদি আমি উত্তরটা দিতে পারি, তাহলে আশা করা যাচ্ছে যে আমি আমার সমাজকে এতটুকু বোঝাতে সক্ষম হব যে আমি নিজেকে বিতার্কিক কেন মনে করি। যদি প্রারম্ভিকটা বলতে থাকি, তাহলে হচ্ছে আমি যখন ক্লাস 6-এ পড়ি, তখন বিটিভিতে একটা বিতর্ক দেখেছিলাম। বিতর্ক দেখে আমি মানে রীতিমতো অবাক। বাংলা ভাষায় তো আমিও কথা বলি, এত সুন্দর করে কথা ওরা বলে কিভাবে। আমি সেই সময় বলার চেষ্টা করি, না আসলে এটা হতেই পারে, এটা একটা শিল্প, কথা বলার একটা শিল্প, এটা কিভাবে সম্ভব। আমি জাস্ট অবাক। ওই যে আমার ভিতরে ঢুকছে যে না, এটা তো জানার বিষয় না, বাংলা তো সবাই পারে, কিন্তু এভাবে পাবলিক স্পিকিং করার মতো দক্ষতা, ভাষার দক্ষতা, যুক্তি দিয়ে উপস্থাপন, এটা নিঃসন্দেহে মানে এটা কি বলবো, এটা শৈল্পিক ব্যাপার। তারপর থেকে শুরু হলো। সত্যি কথা বলতে আসলে আমাদের মেহেরপুর অঞ্চলে সেই সময়ে বিতর্ক বিষয়টি খুব একটা বেশি যে পরিচিত ছিল এমনটা ছিল না, কিন্তু সে সময় একটা সুযোগ পাই আমি।
হুম। সেখান থেকে স্কুল থেকে শুরু হয়। সে সময় প্রতি বছর একটা করে যুক্তির আলোয় খুঁজি মানুষের মুক্তি, এরকম কিছু কিছু হেডলাইন দিয়ে প্রতি বছর একটা করে বিতর্কের অনুষ্ঠান শুরু হতো সনাতনী পদ্ধতিতে। তখন থেকে আসলে একটা টিম করে শুরু হলো। আলহামদুলিল্লাহ 2012 সালে মেহেরপুরে আমরা জেলা চ্যাম্পিয়ন হই এবং আমি শ্রেষ্ঠ বক্তা হই। হুম। হুম। তারপর আসলে আত্মবিশ্বাসটা বেড়ে যায়। হুম। এরপর থেকে আমি ছাড়িনি। এই যে 2024 সালে যখন আমি মাস্টার্স চলছে আমার, সে পর্যন্ত আমি বিতর্ক রেখেছি এবং আজকে যেটা বলতে চাই যে এই যে বিতর্কের সবচেয়ে বড় অর্জন আমি যেটা করে এসেছি, এর চাইতে আমার কাছে বড় অর্জন মনে হয় যে মেহেরপুর ডিবেটিং সোসাইটি হিসেবে একটা বিতর্ক, যেটাকে আমরা ওয়েল বিইং বলতে পারি, সেটা প্রতিষ্ঠা করতে পেরেছি। হুম। এটা আসলে আমার কাছে অনেক আনন্দের। এই বিষয়ে ছোট্ট করে যদি একটু বলি, সেটা হচ্ছে এই যে বিতর্ক হয়, এটা হয়তো কোনো একটা অনুষ্ঠান ভিত্তিক বিতর্ক হয়ে থাকে, কিন্তু প্রতিনিয়ত যেটা চর্চার অংশ হতে পারে, হুম। এটা যে মানুষের বুদ্ধিবৃত্তির জ্ঞানের একটা চর্চার অংশ হতে পারে, এটার জন্য তো এটা প্রতিনিয়ত একটা প্ল্যাটফর্ম রাখা প্রয়োজন। হুম। এই জিনিসটা মাথায় রেখে আমাদের শ্রদ্ধেয় স্যার, ভীষণ গুণী, মেহেরপুর সরকারি কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রাষ্ট্রবিজ্ঞান বিভাগের, উনি আসলে আমাদের কলেজের স্যারের নামটা বলেন। বশির আহমেদ স্যার। হুম। হুম। চিনার আসলে এনার গুণের শেষ নেই, বলে হুম। আসলে শেষ হবে না। উনি বিষয়টা আমাকে বলেন। উনি যখন বিষয়টা আমাকে বলেন, তখন আসলে আমার প্রতিক্রিয়া ছিল এরকম যে এটা তো আমার কাছে স্বপ্নের মতো। স্যার বিষয়টা এত ভালোভাবে গ্রহণ করেছে যে অবশ্যই স্যারের অক্লান্ত পরিশ্রম স্যারের মাধ্যমেই হয়েছেন। এবং আমরা যারা এই ডিবেটিং সোসাইটিতে আছি, পুরো কলেজ আমরা সবাই জানি স্যারের পরিশ্রম এবং অক্লান্ত তিনি যেভাবে সময় দিয়েছেন। তো তিনি সেখানেই আমাকে বললেন যে তুমি এখানকার সভাপতি হও। এবং তুমি যখন এটা বলেছো যে এটা আমার কাছে স্বপ্ন, এর চাইতে ভালো আর কি হতে পারে যে আর কারো আগ্রহ আছে। হুম। হুম। আসলে সত্যি কথা বলতে, বিতর্ক যে করে, যিনি বিতার্কিক, তিনি আসলে জানে যে এর ভিতরে আসলে কি আছে। নিজেকে যেভাবে বুদ্ধিবৃত্তিক ভাবে, মানসিক ভাবে, নৈতিক ভাবে গড়ে তোলা যায়, আমি মনে করি এর চাইতে বড় সহশিক্ষা কার্যক্রম হতেই পারে না। তারপর আমি এটাকে সহশিক্ষা কার্যক্রম বলবো না, একই দিকে এটা আপনার বলতে পারি একটা মানে শক্তিশালী কৌশল, যেটা জীবনের ব্যক্তিগত পর্যায়ে বলি বা হচ্ছে চাকরি জীবনে বলি, ছাত্র জীবনে তো অবশ্যই এটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো স্যার তার অক্লান্ত পরিশ্রম দিয়ে, যেটা হচ্ছে আমরা প্রতিষ্ঠা বার্ষিকী হিসেবে 10 ডিসেম্বর 2023 সালে শুরু করেছি আমাদের ডিবেটিং সোসাইটি মেহেরপুর সরকারি কলেজ। এই যে আমার পাশে বসা রয়েছে আমাদের সাধারণ সম্পাদক নাফিউল ইসলাম। এনারা এখন বিতার্কিকের সংখ্যা বেড়েই চলেছে এবং তারা যখন বিতর্ক করে আমরা তাকিয়ে দেখি, অবাক হয়ে যায়। এই যে আনাচে কানাচে প্রান্তিক পর্যায়ে ছড়িয়ে ছিটে থাকা এই মেধাবী এই প্রতিভাগুলো একটা প্ল্যাটফর্ম তৈরি না হলে তারা তো চর্চার একটা কেন্দ্র পাবে না। হুম। হুম। এই যে জিনিসটা, এবং তারা তাদের ভিতরে যে সুপ্ত প্রতিভার বিকাশ বিকাশ ঘটানোর জন্য যে একটা জায়গার প্রয়োজন। যেমন আজকে আমি আপনার এই প্ল্যাটফর্মে এসে কথা বলছি, আমার কথাগুলো আমি কয়জনকে বলতে পারতাম, স্কুলে কয়জন বা কলেজে কয়জনকে বলতে পারতাম, কিন্তু এই যে আপনি একটা সুযোগ দিয়েছেন, এটা প্ল্যাটফর্ম তৈরি করেছেন, শুধু বিতর্ক বলে নয়, প্রত্যেকটা বিষয়ে প্রান্তিক পর্যায় থেকে আজকে এই খবরগুলো ছড়িয়ে পড়েছে প্রত্যেকটা একেবারে শিকড় থেকে শেকড় পর্যন্ত। সেরকম বিতর্ক একটা যে কলেজ পর্যায়ে হয়েছে এবং স্যারের মাধ্যমে, আমি আবারও বারবার বলবো, আসলে স্যারকে বললে আসলে খুব হুম। কম করে বলা হয়ে যাবে, তেনার অসামান্য অবদান যার কারণে হয়েছে। তো সেই জায়গা থেকেই আমি বলবো যে বিতার্কিক হিসেবে এই যে বিতর্কের প্রতি আগ্রহ, এটা তো রয়েছেই, এবং আমার এখনো মনে হয় যে এটা আমার কখনো শেষ হবে না। কখনো শেষ হবে না। আমি এ জায়গায় একটু থামাই আলিয়াকে। যাই নাফিউল, এই সহশিক্ষা কার্যক্রমে অংশ নেওয়া নাফিউল কবে থেকে যুক্ত হলো, যেটা আলিয়া বলছিলেন, আপনার মানে সেই প্রারম্ভিক আলোচনাটা যদি আসলে শুনি। অসংখ্য ধন্যবাদ। মেহেরপুর প্রতিদিনের বিশেষ আয়োজন মুক্ত কথা। হুম। এই মুক্ত কথায় আমরা আমাদের যত কথা আমরা বলে থাকি, এবং আজকে আমরা উপস্থিত হয়েছি এই স্টুডিওতে আমাদের বিতর্ক কেন্দ্রিক আলোচনা নিয়েই এবং অন্যান্য আরো সকল বিষয় নিয়ে। তো প্রথমে আসলে আপনি যেটি বলছিলেন যে যাত্রাটি কেমন ছিল বা সহশিক্ষা কার্যক্রমে আমার পদচারণা কেমন ছিল বা কোথা থেকে শুরু। আমি আসলে খুব গ্রাম অঞ্চল থেকে বেড়ে উঠেছি এবং সেখান থেকে আমার শহর কেন্দ্রিক হওয়া। তো প্রথম দিকে আমি দেখা যাচ্ছে যখন মাধ্যমিক লেভেলে ছিলাম, তখন আমার বিতর্কের প্রতি তেমন কোনো আগ্রহ ছিল না,
বা আসলে পরিবেশগত ভাবেও একটা জায়গার কথা বলতে পারি আমরা, যে পরিবেশের সাথেও কিন্তু অনেক কিছু আমাদের, ওই যে বলেন না যে পরিবেশের সাথে বেড়ে ওঠার মধ্যে অনেক কিছু হুম, হয়, বা সঙ্গ দোষেও অনেক কিছু হয়ে যায় আর কি। হুম, যে সঙ্গ থাকলেও, একটা ভালো মানুষের সঙ্গে থাকলেও আমরা ভালো কিছু শিখতে পারি। হুম, তো এরকম জায়গাটা, বা আমরা কখনো এমন সুযোগও সেই মাধ্যমিক লেভেলে তেমন পাইওনি, আর তেমন আমাদের উৎসাহ বা অনুপ্রেরণার জায়গাটা আমাদেরকেও তৈরি করেনও নি। তো তবে একটা জায়গা ছিল আমার খুব ছোট থেকেই, যে প্রাথমিক থেকে আমার একটা জিনিস ছিল সাংগঠনিক কিছু নেতৃত্ব গুণ। তো এই জায়গাগুলো থেকে আমি কাজ করতাম। আস্তে আস্তে মাধ্যমিক লেভেলে এসে আমি কিছু বক্তব্যের সাথে, বিশেষ করে উপস্থাপনায় আমি যুক্ত হই। যে স্কুলের ছোট ছোট অনুষ্ঠানগুলো, বা দেখা যাচ্ছে আমাদের ফ্রেন্ড সার্কেল কেন্দ্রিক যে সকল অনুষ্ঠানগুলো আছে, সেইগুলোতে আমি দেখা যাচ্ছে উপস্থাপনা করতাম। তো এই উপস্থাপনা থেকে আস্তে আস্তে উপস্থিত বক্তৃতা, নবম দশম এসে উপস্থিত বক্তৃতা, নির্ধারিত বক্তৃতা। আর খুব ইমোশনের একটি জায়গা হলো আমার অভিনয়। আমি নিজের জায়গা থেকে, কখনো কারো থেকে শেখা নয়, নিজে নিজেই যতটুকু পারা, মানুষ ওই যে অভিনয় চর্চাটা আমি করতাম। তো অভিনয় করা, কৌতুক করা, ওই যে ছোটবেলায় আমরা যে কৌতুক গুলো করতাম, কৌতুক করা, তো এইগুলো আসলে করতে করতে আমার স্কুল জীবনটা পার হয়ে যায়। তো এরপরে আসলে আমি স্মার্টফোন, এখন আমরা বলতে পারি যে আমরা মোবাইলের ব্যবহার, স্মার্টফোনটা এখন খুব ছোট বাচ্চারাই পেয়ে থাকে, হুম, যেটি আমাদের সমাজের জন্য খুবই ভয়াবহ একটি অবস্থা। তো এই মোবাইল ফোনটাও আমি, আমার স্মার্টফোন আমি হাতে পেয়েছি করোনাকালীন সময়ে, এসে 2020 সালে, যখন আমি ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ার পড়ি হুম, তখন। তো তারপরেও দেখা যাচ্ছে ওই করোনার পরপরই আমি যখন স্নাতক পর্যায়ে ভর্তি হই, তখনই আমাদের দেখা যাচ্ছে মেহেরপুর সরকারি কলেজের বিভিন্ন প্রতিযোগিতাগুলোই, দেখা যাচ্ছে আমাদের উপস্থিত বক্তৃতা, অভিনয়, এই সকল প্রতিযোগিতাগুলোয় যখন আমি অংশগ্রহণ করতে থাকি, তো তখনই আমাদের একটি প্রতিযোগিতা ছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃ কলেজ প্রতিযোগিতা। তো এইটাই আমরা বিভাগীয় পর্যায়ে, আমি আসলে জেলা পর্যায়েও চ্যাম্পিয়ন হয়ে বিভাগে যাওয়ার যোগ্যতা অর্জন করি। এবং এই সময়টাতে আমাদের সঙ্গে যিনি যান, আপু বললেন, আমাদের পরম শ্রদ্ধেয় এবং যার অনুপ্রেরণাতে আমরা আজকে এতদূর, সেই বশির আহমেদ স্যার, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক বশির আহমেদ স্যার সাথেই আমরা রওনা হই। এবং আমরা যখন প্রতিযোগিতা শেষ করে খুলনা থেকে ফিরে আসছি, তো যাত্রা মানে আমার এখনো চোখের সামনে ভেসে ওঠে এটা, যে আমরা ফিরে আসছি সবাই, ওই যে আমাদের নোহা মাইক্রো হুম, দেয়া হয়েছিল কলেজ থেকেই। তো সবাই যখন উম, অনেক ক্লান্ত ঘুমিয়ে পড়েছে, ওই মুহূর্তে আসলে আমি জেগে আছি আর স্যার জেগে আছে। তো তখন আমাকে স্যার বলছে যে, নাফিউল, আমাদের বিতর্ক ক্লাবটা গঠন করা দরকার। তো তোমারই এক আপু আছে অর্থনীতি বিভাগের, আলেয়া, তো তোমার আপু এবং তুমি, এই দুইজন মিলে যেন আমি বিতর্ক ক্লাবটাকে খাড়া করতে পারি, যেন দাঁড় করাতে পারি একটা অবস্থান, এবং মেহেরপুর সরকারি কলেজের বিতার্কিক যেন তৈরি হয়। হুম, তো সেইটা ওই যে স্যারের গাড়িতে যেই বলা, 2021 সাল, 2021-এর পরপরই, 2021-এর শেষের দিকে, এরপরে 22-এ আমরা অনানুষ্ঠানিক ভাবে কাজ শুরু করি, বা আমার যে বিতর্কর, যে আপনি যেটা বললেন আমার যাত্রা শুরুর যেটা, তো আমার ওই অনুপ্রেরণা ওখানেই। এবং ওইখান থেকেই আমার যে বিতর্ক করতে হবে, একটা বিতর্কের মন মানসিকতা তখন থেকেই তৈরি হয়ে যায়। হুম, এবং এর পূর্বেই আমি যেগুলো বলছিলাম, যে নির্ধারিত বক্তৃতা বলি, উপস্থিত বক্তৃতা বলি, বা তাৎক্ষণিক অভিনয় বলি, কবিতা আবৃত্তি বলি, সবকিছুতে কিন্তু ইতোমধ্যে আমি তখন দেখা যাচ্ছে ওই কি বলে, যে একটা পর্যায়ে চলে গেছি, কিন্তু বিতর্কে ওই জায়গাটা আমি যাইনি। কিন্তু যখন আমি দেখলাম যে না, বিতর্কে গেলেও আমার এই যেমন বক্তব্যগুলো, যেমন আমার সুস্পষ্ট ভাবে আমি বক্তব্য দিতে পারবো, বা বিতর্কে কিন্তু আরো অনেক কিছু থাকে। শুধুমাত্র এই যে বক্তব্যতে, আমি একটা বক্তব্যতে প্রতিযোগিতা করি, জাস্ট 2 মিনিট বা 3 মিনিট আমি বক্তব্য দিচ্ছি, কিন্তু আসলে বিতর্ক জিনিসটা একটা অন্যরকম, একটা নেশার মতো, একটা মজার জিনিস, যে আমি তথ্য পাচ্ছি, আমি একজন মানুষ, আমার মাথার মধ্যে তথ্য উদ্ঘাটন করছি। আমার আজকে কোন পত্রিকাতে আমি কত নাম্বার নিউজ পাচ্ছি, বা কোন তথ্যটা আসছে, সেটা আমার মাথার মধ্যে থাকছে। একই সাথে
এবং এই ইয়েতে বিতর্ক যদি আমি একটু থামাই, সেটা হলো এই যে 21 সালে বিতর্ক, এই যে ডিবেটিং সোসাইটিটা শুরু হলো, তাই না? বশির স্যারের তত্ত্বাবধানে। আচ্ছা, এর আগে আরেকটু কথা আমি আপনাকে এ করে বলি, সেটা হচ্ছে আমাদের প্রথমে যখন ক্লাবটা শুরু হয় তখন আমরা নাম দিই প্রস্তাবিত বিতর্ক ক্লাব মেহেরপুর সরকারি কলেজ। এবং এইটার নেপথ্যে আরো একজন মানুষ আছে যার কথা না বললেই নয়। সেটা হচ্ছে আমাদের বর্তমানে মেহেরপুর সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ জনাব আব্দুল্লাহ আলামিন ধূমকেতু স্যার। তিনি এই আমাদের যেটা হচ্ছে প্রস্তাবিত বিতর্ক ক্লাব, তো স্যার কিন্তু ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতোই স্যার আমাদের এইটাকে যখন যাত্রা শুরু হবে, এবং একই সাথে আমাদের যে যখন যাত্রা শুরু হয় 2023 সালে, আমরা আনঅফিসিয়ালি কাজ শুরু করলেও অফিসিয়ালি আমাদের 23 সালে শুরু করা হয়ে যায়। আচ্ছা তো তখন ওই আমরা শুরু করি 10 ডিসেম্বর। আচ্ছা 10 ডিসেম্বরে আমরা বিশ্ব মানবাধিকার দিবসে আমরা এই যাত্রাটি আমাদের শুরু করি। কিন্তু নামটা যখন আমরা ছিল প্রস্তাবিত বিতর্ক ক্লাব, যেহেতু প্রস্তাবিত ছিল, তো ওইখান থেকে আমাদের এই ডিবেটিং সোসাইটি মেহেরপুর সরকারি কলেজের এই নামটাও আমাদের আব্দুল আলামিন ধূমকেতু স্যারেরই দেওয়া। এবং ডিবেটিং সোসাইটি মেহেরপুর সরকারি কলেজের পিছনে যে সকল মানুষের অবদান রয়েছে গঠন করতে, বিশেষ করে আমি যে মানুষগুলোকে না বললেই নয়, আমাদের বশির আহমেদ স্যার তো অবশ্যই, একই সাথে আব্দুল আলামিন ধূমকেতু স্যার, তৎকালীন অধ্যক্ষ জনাব শফিউল ইসলাম সর্দার স্যার, এবং আমাদের আলে আপু সহ আমাদের আরো অনেকেই, যারা আজকে আমাদের এই মেহেরপুর প্রতিদিনের মাধ্যমে যারা দেখছে, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আচ্ছা, আসবো আপনার কাছে আবার। আলিয়া, আমি যদি বলি যে এই যে প্রতিষ্ঠাতা সভানেত্রী আপনি এই ইয়ের ডিবেটিং সোসাইটির, এই সোসাইটিটা তৈরি হওয়ার পরে এই শিক্ষা প্রতিষ্ঠানে ডিবেটিং সোসাইটি আয়োজিত কতগুলা প্রোগ্রাম করেছেন আপনার জানা মতে? এট এ গ্লান্স যদি আপনি বলেন যে এই প্রোগ্রামগুলা আয়োজন করেছি, সেখানে ইয়ের প্রতিযোগিতার বিষয় ছিল এমন যে একটা, এটা যদি বলেন। ধন্যবাদ। আসলে এই বিষয়টা নিয়ে কথা বলাটা খুবই জরুরি। আমাদের ডিবেটিং সোসাইটির এখানে বিষয়টা এরকম যে স্টুডেন্টসরা এত বেশি আগ্রহী যে হয়ে থাকে সাপ্তাহিক একটা টপিক নিয়ে আলোচনা হয়ে থাকে, হুম। এবং এখানে এর উপস্থিতিও ব্যাপক। হুম। এছাড়াও পরবর্তীতে হচ্ছে যে কোনো একটা নির্দিষ্ট সমসাময়িক যুক্তিভিত্তিক বিজ্ঞানসম্মত একটা টপিক নির্ধারণ করার পর পক্ষ বিপক্ষ নির্ধারণ করে সেটা নিয়ে আমাদের আলোচনা হয়। এবং এটা আমি বলতে পারি যে প্রতি মাসে একটা করে বিষয় থাকে, এবং যেটা চলতি বা সাময়িক বিষয়গুলো থেকে থাকে। এছাড়াও কলেজ ভিত্তিক যে অনুষ্ঠানগুলো হয়ে থাকে সেখানে বিতর্ক থাকে। এছাড়া আপনার আরো ভালো লাগবে, আমরা রম্য বিতর্ক রাখি, আচ্ছা যেখানে মানুষের বিনোদনমূলক কাজ করবে, যেখানে আকর্ষণ করবে, মানুষকে আকৃষ্ট করবে। কথার মাধ্যমে বিনোদন দেওয়া যায়, যুক্তি দিয়েও মজা করে রসালো ভাবে বিনোদন দেওয়া যায়। বিভিন্নভাবে বিতর্কটাকে আমরা বিস্তার ঘটানোর জন্য বিভিন্ন কার্যক্রমই করে থাকি। এবং সেই একই সাথে বিতর্কর আপনি জেনে খুশি হবেন যে আমাদের 10 ডিসেম্বরে যে বলে আনুষ্ঠানিকভাবে 10 ডিসেম্বর 2023 সালে বিতর্কে যেটা শুরু হয়, যে 2 বছর পূর্তি উপলক্ষে আমরা কিন্তু এর জন্মদিনও উদযাপন করেছি, আচ্ছা যেটা কলেজ ভিত্তিক একটা বড় রকমের মানে অংশগ্রহণ ছিল, যেটাও আমাদের বিতর্ককে বিস্তার ঘটানোর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তো পরিশেষে এটা বলবো যে হ্যাঁ, বিতর্ক যে মানে স্টুডেন্টসরা যারা বিতর্কী হিসেবে এখানে আছেন, ওদের অংশগ্রহণ এতটাই বেশি যে আমরা সাপ্তাহিক একটা আলোচনা তো থাকেই, এছাড়া প্রতি মাসে একটি করে সমসাময়িক বিষয়ে বিতর্ক থাকে, যেখানে যারা অংশগ্রহণ করেন এমনটা হয়ে থাকে যে 3 জন অথবা 5 জনকে নিয়েও বিতর্ক হয়ে থাকে, যেখানে আমাদের শ্রদ্ধেয় স্যাররা থাকেন, অন্যান্য স্যাররাও থাকেন, বিচারক হিসেবে থাকেন, এবং তারপরে তাদের সেটা আমরা দেখি। পরিশেষে অনেক কিছু শেখার থাকে, অনেক কিছু বলার থাকে, সেখান থেকে শিখে এইভাবে আমাদের কার্যক্রমটা চলছে। এবং আলহামদুলিল্লাহ এটার অংশগ্রহণ এখন অনেক বেশি, অনেক ভালো, যেটা আমাকে খুবই আনন্দ দেয়। এবং সেই সাথে আমাদের নাফিউল এবং আমাদের অন্যান্য যেসব স্যার সকল আছেন, তিনারা এখনো এই বিতর্কটাকে নিয়ে যথেষ্ট সময় দিয়ে যাচ্ছেন। যে যিনারা আনুষ্ঠানিকভাবে ছিলেন, এখন হয়তো যিনি ওই কলেজে নেই, তিনারাও হয়তো এই বিষয়ে খোঁজ খবর রাখছেন। আমাদের ধূমকেতু স্যার তো সর্বদাই আমাদের সাথে আছেন, আর বশির স্যার সর্বদাই আমাদের জন্য দোয়া এবং সময় দিয়ে যাচ্ছে। এখানে আপনি বলছিলেন যে আপনি বলছিলেন যে আসলে শিক্ষার্থীদের বেশ আগ্রহ আছে, তাই না? আপনি দুজনেই সাংগঠনিক দায়িত্ব পালন করছেন, একজন করছেন একজন করেছেন, নাকি আপনি এখনো দায়িত্বে আছেন? না, ইয়েতে এখন এখন আর দায়িত্বে নেই? সাবেক।
সাবেক। তো যে ছেলে মেয়েরা এই বিতর্ক করতে আসছে, এটাকে তারা আসলে কি ফার্স্ট ইয়ারের বেশি না সেকেন্ড ইয়ারের বেশি, বা আহ, আহ, কোন লেভেলের সায়েন্সের ছেলেরা আগ্রহী হচ্ছে না কমার্সের ছেলেরা বা আর্টসের ছেলেরা, আপনার অবজারভেশন ইয়েতে? এভাবে নয়, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ফার্স্ট ইয়ার তো অবশ্যই সেগুলো আছে, এছাড়া বিভিন্ন ইয়ার এবং কমার্স সায়েন্স বলে নয়, বিষয়টা হচ্ছে বললাম না যে যখন কথা বলতে দেখে হুম। তখন যে জায়গাটা যার যে জায়গাটা থেকে মনে হয় যে না এভাবে তো আমি নিজেও বলছি সাবলীল ভাবে কথা বলা যে জড়তাটা এটা আবার কাটানো উচিত, হুম হুম যখন দেখে তারাও অবাক হয়ে যায়, তখন আসলে সব জায়গা থেকে একেবারে স্বতঃস্ফূর্ত ভাবে আসলে অংশগ্রহণটা বা আগ্রহ হুম। বা তাদের পার্টিসিপেট এবং বিতর্কে আসাটা স্বতঃস্ফূর্ত ভাবে সব নাফিউল, জায়গায়। আপনার কাছে আসি, ইয়েতে এই ডিবেটিং সোসাইটি হওয়ার পরে কি কি অর্জন আছে? মানে যদি আমি বলি যে সেটা জেলা ভিত্তিক হোক বা আচ্ছা। ডিভিশনাল বা ন্যাশনাল, যেটাই হোক, বা কলেজে কতগুলো প্রোগ্রাম আয়োজন করলেন? আচ্ছা, ধন্যবাদ। আবারও আমাদের আসলে ডিবেটিং সোসাইটিটা 2023-এর পরে যাত্রা শুরু হয় হুম। এবং একটা জিনিস আমরা সবসময় খেয়াল করি বা আমরা জানি যে প্রথমে যাত্রাটা এবং যাত্রাপথটা বা শুরুটা খুব ইয়ে থাকে না, কি বলে যে খুব ভালো থাকে না, বা দেখা যাচ্ছে খুব সহজ থাকে না শুরু করাটা। তো আমরা শুরু করতে পেরেছিলাম, হুম। এর মাঝে দেখা যাচ্ছে আমাদের কিছু সময় আমরা সক্রিয় ছিলাম না, হুম। আবার কিছু সময় আমরা সক্রিয় ছিলাম। এরই আহ, পরিস্থিতিতে বা দেখা যাচ্ছে এর পরপরই আমাদের তৎকালীন অধ্যক্ষ মহোদয় 2023-এ যখন উনি রিটায়ার্ড যান, অবসর গ্রহণ করেন, এরপরে আমাদের আপনি জেনে থাকবেন যে মেহেরপুর সরকারি কলেজের বর্তমান অধ্যক্ষ স্যার যিনি আছেন, ইনি অত্যন্ত আন্তরিক মানুষ। হুম। বিশেষ করে বিভিন্ন কো কারিকুলাম অ্যাক্টিভিটিসে তিনি বিভিন্ন সময় আমাদের ডিবেটিং সোসাইটিকে নিয়ে তিনার যা ভাবনা, মনে হয় যে আমরাও কম ভেবে ফেলি। মানে আমাদের অধ্যক্ষ স্যার এত ভাবে আমাদেরকে নিয়ে, এবং স্যার মাঝে মাঝে খোঁজ নেয়, নাফিউল বিতার্কিকরা প্রস্তুত তো, নাফিউল বিতার্কিকরা আছে কি তো। পরিমাণ বিতার্কিক আছে মেহেরপুর আচ্ছা, সরকারি কলেজে এখন? এখানে একটা বিষয় যদি বলি, এখন শুধুমাত্র বিতার্কিক, হুম। আমাদের দেখা যাচ্ছে বিতার্কিকদের কথাই যদি বলি যে কতজন আছে হুম। বা কতজন হুম। আগ্রহী, হুম। এখানে আমরা ওই যে আপু যেটি বললেন যে আমাদের বিভিন্ন মাসে অন্তত পক্ষে এখন বর্তমান সময়ে মাসে 2টি করে বিতর্ক অনুষ্ঠিত হয়ে থাকে। হুম। তো বিতর্কিক কতজন আছে এটি বলার আগে এতটুকু বলবো যে আমরা যদি বিতর্ক একটা আয়োজন করি, সেটা যদি একক বিতর্ক হয়, আমাদের বিতর্ক দেখা যাচ্ছে আমাদের বিতার্কিক শেষ হয় না। এত পরিমাণ আমাদের বিতার্কিক এই মুহূর্তে, হুম। বিশেষ করে একাদশ শ্রেণী থেকে শুরু করে। হুম। আপনি কিছুক্ষণ আগে আপুর সাথে একটি বিষয় নিয়ে আলোচনা করলেন যে শুধুমাত্র ফার্স্ট ইয়াররাই কিনা বা পুরনোরা কিনা। তো আমি এখন যেহেতু কাজ করছি, আমি এই জিনিসটা সম্পর্কে বলতে পারবো যে আমাদের ডিবেটিং সোসাইটির আওতায় যারা আসে হুম। তারা খুবই কি বলে যে মধুর একটা সম্পর্কের বন্ধনে আবদ্ধ হয়, হুম। হুম। এবং একই সাথে আমাদের যারা সিনিয়র আছে, যারা আমরা বড়, মানে পুরনো যারা আমরা কাজ করছি এবং নতুনরা যারা আসছে, হুম। আমরা এমনও দিন হয় যে দেখা যাচ্ছে আমরা একটি বিতর্ক আয়োজন করব বা একটা বিতর্কে অংশগ্রহণ করব, আমরা নতুনদের জন্য জায়গা ছেড়ে দিচ্ছি যে না, নতুনরা সুযোগ পাক। হুম। দেখা যাচ্ছে কিছু কিছু জায়গাতে যেখানে আসলে নতুনরা সুযোগ পায় না, নতুনরা এসে একটু জড়তা কাজ করে তাদের মধ্যে যে না, আমাদেরকে সিনিয়ররা আসলে সুযোগ দেবে কিনা, বা একটা কথা বললে সিনিয়ররা কিভাবে নেবে। আমরা এই ডিবেটিং সোসাইটির জায়গাটাকে এমন ভাবে রাখি যে একজন সংগঠনের একজন যদি খুব কি বলে যে অনেক বড় মাপের ব্যক্তি বা হুম। একজন সভাপতি হুম। একটা কথা বলেছে, তার কথাটি যুক্তিযুক্ত নয়, কিন্তু একজন নতুন একটা সদস্য প্রথম দিন এসেছে, তার কথাটা যুক্তিযুক্ত, তাহলে তারটাকেই বেশি মূল্যায়ন করতে হবে। হুম। এমনটাই একটি অবস্থান বর্তমানে আছে। একই সাথে আমাদের যিনি আমাদের প্রধান উপদেষ্টা আমাদের ডিবেটিং সোসাইটি হুম। মেহেরপুর সরকারি কলেজের মাননীয় অধ্যক্ষ প্রফেসর ডক্টর AKM নজরুল কবির স্যার, হুম। স্যার অসম্ভব আন্তরিক, আমি পূর্বে বললাম, এবং একই সাথে আমাদের ডিবেটিং সোসাইটির যে সকল প্রোগ্রাম হয় সে সকল প্রোগ্রামের আর্থিক যে সকল সহযোগিতা, এবং শুধু আর্থিকই নয়, তিনি দাঁড়িয়ে থেকে তিনি, আমরা যখন প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী করি, কেক কাটি, তো প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীতেও স্যার নিজে উপস্থিত থেকে কেক কেটেছেন, এবং ওই অনুষ্ঠানে আমরা একটি বিতর্ক আয়োজন করেছি।
একই সাথে আমরা যে গত 10 ডিসেম্বর 2024 আমরা 2025-এ যেটি আমরা আয়োজন করলাম, এটি কিন্তু আমরা হচ্ছে প্রিন্সিপাল স্যারের রুমে দাঁড়িয়ে, একজন অধ্যক্ষ মহোদয়ের রুমে দাঁড়িয়ে আমরা একটা কেক কাটছি আমাদের ডিবেটিং সোসাইটির জন্য। কত বড় সম্মান এই ডিবেটিং সোসাইটির, এবং কতটা আন্তরিক একজন অধ্যক্ষ হলেই এটি সম্ভব। আচ্ছা, এখানে কি আমি একটু বলি, আমি সাংগঠনিক বিষয়টা নিয়ে আর বাড়াতে চাচ্ছি না, অন্য বিষয়ে চলে যাব। জি। সেক্ষেত্রে সাংগঠনিক ভাবে বুঝতে পারলাম যে মোটামুটি সংগঠনটা বেশ দাঁড়িয়েছে, জি জি তাই নয় কি? এখানে টিচারদের খুব মানে নিখুঁত ভাবে তাদের তদারকি রয়েছে। তদারকি আছে, এটা আপনারা বললেন। এতে আপনাদের কলেজের অভ্যন্তরে যে সমস্ত বিভাগগুলো আছে, যে সমস্ত ইয়ার গুলো আছে, তাদেরকে নিয়ে কি আসলে আন্তঃপ্রতিযোগিতা এই ধরনের কোনো কিছু হয়েছে? আচ্ছা, এই বিষয় নিয়ে খুব আমি ছোট করে খুব বলবেন। ছোট করেই বলবো। সেটা হচ্ছে আমাদের ইতোমধ্যে বেশ কিছু কর্মসূচি হাতে রয়েছে। আমরা পূর্বে কয়েক দফা চেষ্টা করেছি, কিন্তু আসলে কলেজেও বেশ কিছু কাজ থাকে, যেমন পরীক্ষা কেন্দ্রিক থাকে। আর জানেন এখন মেহেরপুর সরকারি কলেজ বর্তমানে পড়ালেখার দিকে অত্যন্ত আগ্রহী, এবং স্টুডেন্টরা আগে যে জিনিসটা হয়েছে তার থেকে এখন কিন্তু কলেজে নিয়মিত ড্রেস কোড মেনে ক্লাসগুলো চলমান রয়েছে, পরীক্ষার টিউটোরিয়াল পরীক্ষাগুলো নিয়মিত নেওয়া হচ্ছে। তো সেই জায়গা থেকে আমরা বেশ কিছু কার্যক্রম, আপনি যেটি বললেন কর্মশালা বা হচ্ছে তাদেরকে নিয়ে অভ্যন্তরীণ কোনো প্রতিযোগিতা, ইতোমধ্যেই আসলে অভ্যন্তরীণ প্রতিযোগিতাটা এমন যে যখন আমরা ডিবেটিং সোসাইটিতে প্রোগ্রাম করছি বা একটা প্রতিযোগিতা করছি, এখানে কিন্তু শুধুমাত্রই আমাদের ইন্টারমিডিয়েটের স্টুডেন্টরা থাকে না, সেখানে ইন্টার ফার্স্ট ইয়ার থাকে, ইন্টার সেকেন্ড ইয়ার থাকে, একই সাথে আমাদের 8টা বিভাগের প্রত্যেকেই কিন্তু এই বিভাগের সদস্য, তো এই ডিবেটিং সোসাইটির সদস্য, তো তারা এক প্রকার এখানে অংশগ্রহণ করছে। আর আমাদের যে সকল কর্মসূচি আগামীতে রয়েছে, সে সকল কর্মসূচিগুলোর মধ্যে একটি অন্যতম কর্মসূচি হচ্ছে খুব শীঘ্রই আমাদের একটি কর্মশালার আয়োজন করা। একটি কর্মশালা যেটা আসলে আমাদের বিতার্কিকরা, যে আসলে বিতর্কটা কি, কেন, এবং আমরা কিভাবে বিতর্ক করব, কি জন্য করব, আমাদের আসলে বিতর্কের লক্ষ্য উদ্দেশ্যটা কি, এইগুলো আমাদের বিতার্কিকরা জানবে। এই পরিকল্পনা নিয়ে আমরা একটি কর্মসূচি নিয়েছেন, কর্মশালার আসবো আপনার কাছে। একই সাথে আরেকটু জিনিস আমি একটা অ্যাড করি, সেটা হচ্ছে আমাদের আন্তঃবিভাগ। আমাদের কলেজে হয়তো জেনে থাকবেন 8টি বিভাগ রয়েছে অনার্সে, একই সাথে আমাদের ইন্টারমিডিয়েট এবং আমাদের হচ্ছে ডিগ্রি রয়েছে। তো এই 10টি বিভাগকে নিয়ে এই কর্মশালার পরপরই আমাদের একটি বিতর্কের আয়োজন করার পরিকল্পনাও হাতে রয়েছে। আচ্ছা, আসবো। আলেয়া, এই সহশিক্ষা কার্যক্রম নিয়ে আলোচনা করছিলাম, তার মধ্যে বিতর্ক প্রতিযোগিতা অন্যতম। এখন যদি আপনাকে জিজ্ঞাসা করি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেভাবে দেখছি, পরীক্ষা এবং পরীক্ষার ফলাফলই একজন শিক্ষার্থীর মূল লক্ষ্য। একটা শিক্ষা প্রতিষ্ঠান কতটা ক্লাস করছে সেদিকে খুব বেশি নজর আছে কিনা, সাংগঠনিকভাবে কলেজের বা শিক্ষা প্রতিষ্ঠানের যে ম্যানেজমেন্ট আছে তিনাদের তদারকিটা কতটুকু, এটা একটা গণমাধ্যমের মানুষ হিসাবে হয়তো আমরাও কিছুটা জানি এবং তদারক করার চেষ্টা করি। বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিয়ে সহ শিক্ষা যেমন এটাকে গুরুত্ব দিচ্ছেন নিজেকে নির্মাণ করার ক্ষেত্রে, আপনার দেখা মেহেরপুর সরকারি কলেজ, আমি যদি সরাসরি এটা বলি, সেখানকার শিক্ষা কার্যক্রমকে আপনি কিভাবে দেখেন? ধন্যবাদ। মেহেরপুর সরকারি কলেজ আসলে মেহেরপুর জেলারই প্রাণকেন্দ্র। সর্বোচ্চ বিদ্যাপীঠ। হ্যাঁ, সর্বোচ্চ বিদ্যাপীঠ, আপনি এটা জেনে থাকবেন। এবং এই কলেজের প্রত্যেকটা বিষয় থেকে শুরু করে, আমি যদি বলি যে কলেজের কাঠামো, বিল্ডিং থেকে শুরু করে পরিবেশগত দিক থেকে শুরু করে সমস্ত কিছু, শিক্ষার্থী এবং এই যে পড়াশোনার যে প্যাটার্ন গুলো, কৌশল, একই সাথে টিচাররা এতটাই বেশি আন্তরিক। আমি যেহেতু 2017 সাল থেকে 25 সাল পর্যন্ত কলেজেরই ছাত্র ছিলাম, সেই হিসেবে আমি বলতে চাই যে মেহেরপুর সরকারি কলেজের এই পড়াশোনা সহশিক্ষা কার্যক্রম যেটাই, এটা আসলে বলবো যে এখন মেহেরপুরের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের থেকে সর্বোচ্চ স্তরে রয়েছে। এবং আমাদের যে যিনি প্রফেসর, আমাদের যিনি অধ্যক্ষ মহোদয় রয়েছেন, উনি এতটাই বেশি আন্তরিক। এবং এই পড়াশোনার ক্ষেত্রে আপনি জেনে থাকবেন যে বিগত সালের যে শিক্ষার্থীদের সংখ্যা, ক্লাসের যে বিষয়গুলো, পাঠদান কৌশল, সমস্ত কিছুর দিক থেকে কিন্তু এত বেশি উন্নত হয়েছে যেটা চোখে পড়ার মতো। এবং আপনি যে পরিসংখ্যানটা দিচ্ছেন, সেই পরিসংখ্যানটা কি আসলে আপনার কলেজের রেজাল্ট কি, ফলাফল কি তা প্রমাণ করে?
ফলাফল আসলে এই বিষয়টা হচ্ছে একটু সময় ভিত্তিক কাজ হুম। দেয়, সবকিছু পরিবর্তনে কিছুটা সময় আসে। হুম, কিছু জিনিস দেখা যায় যে খুব দ্রুত দৃশ্যমান, যেমন আমি খুব সুন্দরভাবে কলেজের পরিবেশটাকে কিছু সময়ের মধ্যে অনেক সুন্দর একটা জায়গায় নিয়ে গেলাম, কিন্তু শিক্ষার্থীদের গুণগত মান উন্নয়নের ক্ষেত্রে কিছুটা সময় বা কিছুটা পর্যায়, কিছু লেভেল, এটা অবশ্যই একটা সময় সাপেক্ষ বিষয়। তবে এটা অবশ্যই আমি বলবো যে ভীষণভাবে মানে কার্যকর হচ্ছে। হুম, শিক্ষার্থীদের অংশগ্রহণ আপনি জেনে থাকবেন, এবার ফার্স্ট ইয়ারের শিক্ষার্থীদের সংখ্যা গত বছরগুলোর তুলনায় অনেক বেশি, হুম, এবং খুব সুন্দরভাবে আমাদের কলেজে একটি নবীনবরণ অনুষ্ঠান হয়েছে। হুম, এটা যে নবীনবরণ অনুষ্ঠানে দেখা গেছে শিক্ষার্থী এবং তাদের অংশগ্রহণ অনেক বেশি, হুম, যেটা আসলে মানে এটাই দেখায় যে আমাদের কলেজ আজকে অবশ্যই সামনের দিকে আগাচ্ছে। এবং রেজাল্টের ক্ষেত্রে যে বিষয়টা বলবো আপনাকে, সেটা হচ্ছে এই যে বললাম যেটা একটু সময় সাপেক্ষ বিষয়। কিছু সময়, কিছু পরিবেশ, করোনাকালীন সময়ের পর থেকে আমাদের পড়াশোনার ক্ষেত্রটা বা বিষয়টা কিছুটা হলো পিছিয়ে পড়েছে, কিন্তু এখন সেই জিনিসটা আসলে ক্রমে সেটা উন্নত থেকে উন্নততরের দিকে যাচ্ছে। আমরা আশা রাখছি, আশা করছি যে আমাদের মেহেরপুর সরকারি কলেজের রেজাল্ট সেটা আসলে সাফল্যের একদম চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবে। পৌঁছাবে। ইয়ে নাফিউল, জি। ইয়েতে আপনাকে আহ, এই বিতার্কিক হিসাবে কোন কোন বিষয়গুলো আপনাকে সমৃদ্ধ করলো? আচ্ছা, তার আগে একটু আমি যুক্ত করি। সেটি হচ্ছে বিতর্ক। আমরা সবসময় বলে থাকি যে বিতর্ক একটি সহশিক্ষা কার্যক্রম, হুম, এবং আপনিও বলেছেন, আমরাও হুম, বলছি। হুম, তো আমি যেটা আসলে নিজে উপলব্ধি করি একজন বিতার্কিক হিসেবে, হুম, বা আমার যে জাগ্রত বোধের যে জায়গাটা, সেটা থেকে আমি মনে করি যে বিতর্ক একটি মামুলি সহশিক্ষা কার্যক্রমই নয়, হুম, এটি একটি সামাজিক আন্দোলনও বটে। হুম, এবং এই সামাজিক আন্দোলন হুম, মানুষকে অবশ্যই সমৃদ্ধ করে। এখন এর মধ্যে থেকে একটা জিনিস আমি লক্ষ্য করেছি, বা আমার মধ্যে আপনি যে জিনিসটা বললেন যে আমাকে কোনগুলো আসলে সমৃদ্ধ করেছে, হুম, আমি একজন ব্যক্তি হিসেবে আহ কি বলে যে খুব ব্যক্তিগতভাবে আমি প্রচন্ড রাগী মানুষ একজন, হুম, হ্যাঁ। হুম, তো সেই জায়গা থেকে বিতর্ক যখন আমরা করি, সেই বিতর্কের মঞ্চে আমাকে যেটি শিক্ষা দিয়েছে যে যখন কোনো প্রশ্ন আসে, কোনো একটা যুক্তি আসে, সেটিকে শুনে ধৈর্য ধরে আবারও নিজেকে নিয়ন্ত্রণ করে সেটির যথাযথ যুক্তি যথার্থতা প্রমাণ করার হুম, একটা। একই সাথে বিতর্ক করলে মানুষের মধ্যে যে পরিবর্তনগুলো আসে সেগুলো হচ্ছে উচ্চারণ, হুম, শুদ্ধ উচ্চারণ, মানুষের সঙ্গে মানুষের কথা বলার হুম, যে একটা কি বলে কথা বলার যে যেটা বা যোগাযোগের যে মাধ্যম, যেটি যে আমি আপনার সঙ্গে আজকে বসে যেভাবে কথা বলছি, আজ থেকে 5 বছর আগের কথা যদি চিন্তা করি, আমি এভাবে কথা বলতে পারতাম না। না, একজন বিতার্কিক সুন্দর করে কথা বলবে, প্রমিত ভাষায় কথা বলবে, হ্যাঁ, এটা খুবই স্বাভাবিক। এটা খুব স্বাভাবিক। কিন্তু আমি বলছি যেটা আসলে, সেটা তো আপনি বলবেনই, সেটা তো শিখেছেন। জি, জি, জি। কিন্তু আপনাকে কোন কোন বিষয়ে আপনাকে সমৃদ্ধ করতে পারলো, কতটা সমৃদ্ধ করতে পারলো? রাজনীতি আপনি কতটুকু বোঝেন? আপনি সাহিত্যের সাথে আপনার সম্পর্ক কি? আপনি সমাজ কাঠামো যেভাবে চলছে, আমাদের রাষ্ট্র কাঠামো যেভাবে চলছে, সেটাকে আপনি কতটুকু এন্টারটেইন করতে পারছেন, নিজে অবদান রাখতে পারছেন, বা অবদান রাখা আসলে যথেষ্ট হচ্ছে না, আরো রাখা উচিত? আমি এই লাইনে আর কি আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আসে কথা বলতে চাচ্ছি মূলত। ধন্যবাদ। আমি তাহলে বলি, সেটা হলো যে আমার পূর্বের যে জায়গাটা, সেটা হুম, হচ্ছে আমি যখন খুব ছোট থেকে আস্তে আস্তে বড় হই, এই সময়টাই আমার কাছে মনে হচ্ছে রাজনীতি জিনিসটা আসলে ভালো নয়। আমার কাছে যেটা মনে হতো, একদম ব্যক্তিগত ধারণা, আসলে না, রাজনীতি কেন, না না, রাজনীতি ভালো নয়। আচ্ছা, কারণ আমরা কিন্তু বড় হয়েছি এই যে কি বলে, আমার জন্ম 2002-এ, তো তারপর হুম, থেকে যখন আমরা বেড়ে উঠেছি, আমরা কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপট শুধু এই গত সরকারের যেটা দেখেছি, আমরা ফ্যাসিস্ট সরকারের আমলটাকে দেখেছি। তো সেই সময়টার পরবর্তীতে যে রাজনীতির প্রতি আমি খুব ছোট থেকে যখন বড় হয়েছি, তখনকার যে আমার অনীহার যে জায়গাটা, হুম, সেই অনীহার জায়গাটা ছিল। কিন্তু আমি যখন বিতর্কের মধ্যে এসেছি, হুম, একজন বিতার্কিক হিসেবে এসেছি, হুম, তখন রাজনীতি যে একটি রাষ্ট্রকে পরিবর্তন করতে হুম, পারে, এবং এই রাজনীতির দ্বারাই রাষ্ট্রের কাঠামো এবং একটি সমৃদ্ধ রাষ্ট্র হতে পারে, এটিও আমি বুঝেছি। এবং একই সাথে রাজনীতি সম্পর্কে যথেষ্ট উপলব্ধি বোধ আমার মধ্যে এসেছে। হুম, হুম, আর তারই সাথে সাথে যে জিনিসগুলো, সেটা হচ্ছে আমি একটা কথা যুক্ত করতে চাই যে আমরা মানুষ হিসেবে যখন জন্মেছি, তখন আমাদের এই
মাটির প্রতি, আমাদের এই জন্মভূমির প্রতি একটি দায়বদ্ধতা থেকেই যায়। এখন আমাদের জীবনটা যদি একটি ওই গৃহপালিত পশুর মতো হয়ে থাকে, তাহলে আমাদের জীবনটা আসলে জীবন নয়। কেন বলছি এই গৃহপালিত পশুর কথা? দেখেন, একজন গৃহপালিত পশু সে কিন্তু সকালবেলায় ওঠে, ওঠার পরে সারাদিন খাবার দাবার গ্রহণ করে, মলমূত্র ত্যাগ করে, আবার ঘুমিয়ে পড়ে। ঠিক তেমনি আমিও মানুষ হিসেবে যদি ওই সকালবেলায় ঘুম থেকে উঠলাম, আমার কার্যক্রম, আমি ব্যক্তিগত কাজগুলো সব সারলাম, বা আমার খাবারের তাগিদে আমি ছুটে গেলাম, খাইলাম, আবার ঘুমিয়ে গেলাম, তাহলে আমার ওই গৃহপালিত পশু বা একটা ছাগল বা একটা গরুর তুলনায় আমার মধ্যে কিন্তু কোনো পার্থক্য থাকলো না। তো সেই জায়গা থেকে মানুষের জন্য কিছু করা হুম। বা রাষ্ট্রের জন্য কিছু করা, সমাজের জন্য কিছু করা, হুম। এই দায়বদ্ধতাটা কিন্তু এই দায়বদ্ধতাকে আপনি কিভাবে মানে ধারণ করলেন এবং কি করা উচিত, আমি পরে এসে আপনার কাছে আবারও শুনছি। আলিয়া, আপনাকে কোন কোন জায়গাগুলোকে উদ্বুদ্ধ করেছে এই বিতর্ক প্রতিযোগিতা? ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমি এই কথা বলার আগে একটু নাফিউলের সাথে যুক্ত করতে চাই, যেখানে বিতর্কের সাথে রাজনৈতিক শব্দটা চলে এসেছে। হুম। বিতর্ক রাজনীতির সাথে এতটাই ওতপ্রোতভাবে জড়িত, একটা উৎকৃষ্ট উদাহরণ আমি বলতেই পারি। দেখেন, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে 3 দফা বিতর্ক হয়, চাইতে উৎকৃষ্ট উদাহরণ আর কি হতে পারে? যে বহির্বিশ্বে বিতর্কের মূল্যটা আসলে কোনখানে। এবং তিনারা এই যে ডিবেটরদেরকে উপদেষ্টা হিসেবে নিয়োগ রাখেন কেন? কারণ হচ্ছে এই ডিবেটরদের মধ্যে কি আছে যার কারণে সাধারণদের মধ্যে ওদের পার্থক্য রয়েছে। প্রথমত যে বিষয়টি, সেটা হচ্ছে যুক্তি উপস্থাপন। এটা মানে এটা আপনি হয়তো ভাষা কথা বলতে পারবেন, কিন্তু একজন বিতার্কিকের মধ্যে উপস্থিত বুদ্ধি দিয়ে যুক্তি উপস্থাপন এবং যে কোনো পরিবেশেই নিজেকে গুছিয়ে বুঝিয়ে বলা, এই যে ভাষার একটা দক্ষতা, এটা আসলে একটা বিতার্কিক ছাড়া অন্য কারো দিয়ে বলা সম্ভব বলে আমি মনে করি না, যে ক্ষেত্রে বিতর্ক চর্চার আসলে কোনো বিকল্প নেই। দ্বিতীয়ত, এখন যদি আমি আসি আমার বিষয়ে, আমাকে আসলে কোন কোন দিক থেকে সমৃদ্ধ করেছে। প্রথমত যে কথাটা বলবো, আমি একজন মেয়ে হিসেবে আমাকে আত্মবিশ্বাস করে তুলেছে। আমি যে কথা বলছি, আমি ঠিক বলছি নাকি ভুল বলছি, এই যে আমার চিন্তাধারা শানিত করার যে বিষয়টা, এখানে আসলে বিতর্কের ভূমিকা আসলে অসাধারণ। আমি মানে ভূমিকাটা বলে আমার শেষ হবে না। আমি একটু দাঁড়িয়ে পক্ষে কথা বলছি না, আমি আসলে কোন শক্তি ধরে কথা বলছি, এটা একজন বিতার্কিক খুব ভালোভাবে বিষয়টা বুঝতে পারে। কেননা বিতর্ক হচ্ছে এমন একটা বিষয় যেখানে আপনি বাস্তব ভিত্তিক এবং বিজ্ঞান সম্মত কথা বলবেন। যদি হয়ে যায় সেটা তর্কের খাতিরে, তাহলে আমি বলবো যে একজন বিতার্কিকের অস্তিত্বটাই বৃথা। যে তর্কের খাতিরে তর্ক, আসলে বিতর্ক বিষয়টা এরকম না। যখন আমি আসলে খুব প্রান্তিক এলাকা থেকে বড় হয়েছি, তো সেই সময় যখন বিতর্ক করতাম, আমাদের পাড়ার মানুষ বলতো যে বিতর্ক, ও আচ্ছা, মানে এখানে ঝগড়াঝাটি, দ্বন্দ্ব টন্দ্ব, কলহ অনেক বিরাট একটা বিষয় আছে। মানে এখনো মানুষের মধ্যে ওই ধারণাটা, বাবা খুব ঝগড়া করতে পারে, এরকম একটা বিষয়। অথচ বিতর্ক আসলে ওই দ্বন্দ্বটা না। হ্যাঁ, এখানে দ্বন্দ্ব বলতে যুক্তির দ্বন্দ্ব। আমি দেখাচ্ছি একটা যুক্তি, সে দেখাচ্ছে আরেকটা যুক্তি, কিন্তু এখানে একটা দারুণ বিষয় কি, কেউ কারো বিরোধপূর্ণ নয়। আমরা প্রত্যেকে পরমত সহিষ্ণুতা, সহমর্মিতা, অন্যের মতামতকে গুরুত্ব দিয়ে কথা বলছি। এবং আমার কথাটা হচ্ছে কি, বাস্তব ভিত্তিক, যুক্তি উপস্থাপন, কৌশল ভিত্তিক, তোমার কোথায় কোথায় ভুল, আমি কেন বলছি আমি ঠিক, অথচ দিন শেষে আমরা সহযোগী। এই যে একটা কঠিন যদি একটা বিষয় তাকে সহজ ভেঙে ভেঙে বলছি, তাহলে সেটা একটা বিতর্ক চর্চা বিকল্প আর কি হতে পারে। দ্বিতীয়ত যদি আমি বলি যে আমাকে আর কোন দিক থেকে সমৃদ্ধ করেছে, যেহেতু আমি একজন স্টুডেন্ট লাইফ পার করে এসেছি, স্টুডেন্ট লাইফে আসলে বিতর্কের গুরুত্ব আর কি বলবো। আমি আসলে স্টুডেন্ট লাইফে বিতর্ক নিয়ে কথা বলার জন্য আমাদের বশির আহমেদ, চেনার কথা বারবার আসছেন, উনি আমাকে খুব রিকোয়েস্ট করেছিলেন যে কিছু একটু লেখো, তুমি বিতর্ক নিয়ে কিছু একটু লেখো, স্টুডেন্টকে জানাও। আমি যে সময় বিতর্ক করেছি, সে সময় যারা একটু কথা বলতে পারতো বা আসলে চাইলেই পারতো, তারা ভাবতো যে বিতর্ক করলে তো সময় নষ্ট হয়, পড়াশোনার ক্ষতি হয়, এটা করা যাবে না। আমি আসলে এই বিষয় নিয়ে একটু লেখার চেষ্টা করেছি। আসলে বিতর্ক পড়াশোনার ক্ষতি করে না, বরং এটা সহায়ক। একই সাথে শুধুমাত্র একটা রেজাল্ট, কারিগরি একটা শিক্ষা, এটা একটা মানুষকে আসলে মানুষ হিসেবে গড়ে তোলে না। মানুষ হতে হলে নৈতিকতার মূল্যবোধের জাগ্রত, একটা মানুষকে মানুষ হিসেবে তৈরি করতে হলে তার অনেক দক্ষতা অর্জন করতে হয়। আজকে যদি আমি যোগাযোগের একটা দক্ষতা,
ভাষার দক্ষতা অর্জন না করি, আমি আমাকে কি করে উপস্থাপন করব যেখানে আমি সমাজের জন্য কিছু করব? তাহলে আমি ব্যক্তি পর্যায়ে যদি উন্নত হই তবেই আমি সমাজ নিয়ে কিছু চিন্তা করতে পারবো। আমি যদি যে কোনো পরিস্থিতিকে নিজেকে বোঝাতে না পারি, নিজেকে প্রকাশ করতে না পারি, তাহলে ব্যক্তি থেকে সমাজকে নিয়ে আমি কিভাবে বলবো? তাহলে এই ক্ষেত্রে আসলে বিতর্কের কোনো ভূমিকা নেই। বিতর্ক আসলে এক কথায় বলবো, একটা আমি চাই যে আমার এই বিতর্কে যেটা মেহেরপুর সরকারের যে ডিবেটিং সোসাইটি রয়েছে, এটা একটা ওয়েলবিং হাব হিসেবে পরিণত হোক। কেননা এটা যদি একটা শিক্ষার্থীর জন্য, যে আপনি বললেন যে আমার কলেজের শিক্ষা ক্ষেত্রে এবং এর রেজাল্টের ক্ষেত্রে কতটুকু ভূমিকা রাখছে, আমি এক বাক্যে বলবো বিতর্ক চর্চা এক্ষেত্রে সহশিক্ষা কার্যক্রম তো বটেই, একই সাথে কলেজের সাফল্য, উন্নতি এবং শিক্ষার্থীদের রেজাল্টের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমি যখন গুছিয়ে বলতে পারবো, আমি কিন্তু গুছিয়ে লিখতেও পারবো। রাইট। একই সাথে দেখা যায় যে যখন আমি ব্যক্তি পর্যায়ে স্টুডেন্ট লাইফ থেকে পেশাগত কাজে যাব, সেক্ষেত্রে কিন্তু আমরা একটা জিনিস জানি যে আমরা ভাইবা বোর্ডের সম্মুখীন হই। ওখানে বসলেই আই কন্ট্যাক্ট থেকে শুরু করে বাচনভঙ্গি, বডি ল্যাঙ্গুয়েজ একজন বিতার্কিকের এটা দেখা মাত্রই বোঝা যায়। আসলে কি যে আমরা সাবলীল ভাবে কথা বলার জড়তাটা যেমন কেটে যায়, একই ক্ষেত্রে যে কোনো বিষয়ে বুদ্ধি খাটিয়ে, যেটা আমি বলি উপস্থিত বুদ্ধি, এই জিনিসটার চর্চা বিতর্কে খুবই হয়। যার কারণে যে আপনি আমাকে প্রশ্ন করছেন, আমি কোনো প্রিপারেশন ছাড়াই এতগুলো কথা বলে দিচ্ছি, আমি আসলে বিতার্কিক না হলে পারতাম না, বেঁধে যেত আমার। নিশ্চয়ই বেঁধে যেত। নাফিল বললো না 5 বছর আগে আমি তো এখানে বসতামই না, মানে আসতামই না এমন। কিন্তু যেহেতু একজন বিতার্কিক, আমার আগ্রহ, মানে এক্সাইটেড হয়ে গেছি কখন যে কথা বলবো, বিষয়টা এরকম। তাই আমি বিতর্ক সম্পর্কে লাস্টের একটা কথা বলবো, যেখানে আসলে অনুষ্ঠানটা অভিভাবকরাও দেখেন, আপনার সন্তানদেরকে সহশিক্ষা কার্যক্রমের জন্য তো অবশ্যই উৎসাহিত করবেন। একই সাথে বিতর্ক আসলে এমন ভাবে তাকে তৈরি করবে, এমন ভাবে যে বললাম, মানে অনেকগুলো কথা হয়েছে, আত্মবিশ্বাসী বলি, যৌক্তিক উপস্থাপনা বলি, বিভিন্ন সমস্যার সমাধান বলি, নেতৃত্ব গঠনের ক্ষেত্রেও, সমাজের ক্ষেত্রে তরুণদের নেতৃত্ব গঠনের ক্ষেত্রে বিভিন্ন ভাবে আসলে সহযোগিতা করে, মানসিক ভাবে। এই যে কথা বলার উপস্থাপন, একজন বিতার্কিক তো শুদ্ধ করে কথা বলে, এটা নিঃসন্দেহে প্রত্যেক বিতার্কিকই পারে শুদ্ধ করে কথা বলতে। সে একই জিনিস দেখা যায় যে অনার্স মাস্টার্স শেষ করার পরও একজন পারে না। সবচেয়ে বিতর্কিকের সবচেয়ে বড় কথা হচ্ছে সে যুক্তি দিয়ে কথা বলে, হ্যাঁ, তাই যুক্তি নাকি? দিয়ে কথা বলতে আসবো নাফিউলের কাছে আছি। যুক্তি যখন সবচেয়ে বড় হাতিয়ার একটা বিতার্কিকের, সেটাই হচ্ছে ডেলিভারির মূল হাতিয়ার, তাই নাকি? জি। যদি সেই যুক্তিটা এমন হয়, আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে গত সরকারকে ফ্যাসিস্ট হিসাবে আপনি কথা বললেন, এখানে যদি আরেকজন আপনার এই বিপরীতে যদি বলে যে তাহলে আপনি যে তাকে ফ্যাসিস্ট বলছেন, তাহলে পূর্বের সরকারগুলা তাদেরকে কিভাবে মূল্যায়ন করবেন, এটা যদি আপনাকে বলে বসে, তখন কিন্তু আপনি একজন বিতার্কিক হিসেবে, যুক্তিবাদী মানুষ হিসেবে, আপনি কি এই ধরনের একটা সিদ্ধান্তে উপনীত হতে পারেন? হয়তো পারেন না। আপনার কি মনে হয়, যদি পারেন তাহলে কেন পারেন? আপনি তো যুক্তিবাদী মানুষ, তাই না? অবশ্যই। তাহলে আপনি এখানে কিন্তু ওই বিষয়টাই ডিবেট করছেন না, কিন্তু আপনি একটা সিদ্ধান্তের কথা বলছেন, তাই নয় কি? তাহলে আপনি অবশ্যই, আপনাকে রাজনীতি নিয়ে আপনি যে কথাটা বললেন, এই রাজনীতি আপনাকে সমৃদ্ধ করছে, রাজনীতি চিন্তা আপনাকে সমৃদ্ধ করছে। আপনি নাগরিক হিসাবে, একটা রাষ্ট্রের নাগরিক হিসাবে দায়িত্ব পালন করতে চান, তাই না? একটা শক্তিশালী, যুক্তি নির্ভর, একটা সজ্জন নাগরিক হতে চান রাষ্ট্রের জন্য, তাই না? তাহলে সেখান থেকে দাঁড়িয়ে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং খুব সমসাময়িক প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসলে আমরা যদি লক্ষ্য করি, বা আপনি যেটি বলছিলেন যে আমি যদি এই যে বিগত যে সরকার, একে যদি আমি ফ্যাসিস্ট বলি, তাহলে অন্য সরকারদেরকে আসলে এরা কিভাবে মূল্যায়ন করবে? এটা মূল্যায়ন করতে হবে। হ্যাঁ, এখন এর মধ্যে থেকে আসলে একটা জিনিস আমরা লক্ষ্য করতে পারি, যে আমি একজন যুক্তিবাদী মানুষ হিসেবে বলতে পারি যে আমাদের একটি নজরুলের বাণী আছে যে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নয়। তো এই যে আমাদের বাণীটা, যে আমরা মানুষ, এবং যে মানুষের যে জায়গাটা থেকে আমরা একটা জিনিস সবসময় চেষ্টা করব, যে মানুষ হিসেবে আমরা মানুষকে কতটুকু দেখছি, মানুষ হিসেবে মানুষের প্রতি আমরা কতটুকু দায়িত্ববোধের জায়গায় আছি, এবং কতটুকু আসলে আমি যে জায়গাটাতে আছি, যে দেখা যাচ্ছে আমি একটি সরকারের দায়িত্বে আছি বা একটা সময়ে আছি, সেই সময়টাতে বা সরকারের সেই জায়গাটাতে থেকে আমি আমার জায়গা থেকে আসলে কতটুকু সঠিকভাবে দায়িত্বটা পালন করছি, এবং কিভাবে
আমাকে মানুষ মূল্যায়ন করছে, সেই জিনিসটা লক্ষ্য করা। এখন দেখা যাচ্ছে আমার গত সরকারের আমলে সরকারের বলবো না যে তারা সম্পূর্ণটাই ভুল ছিল, আবার আমি বলতে পারি না যে তারা হচ্ছে পুরোপুরি ভাবেই ফ্যাসিস্ট ছিল। এখন আমি ফ্যাসিস্ট কেন বললাম, যে দেখেন আপনি যদি একটা জিনিস লক্ষ্য করেন যে শিক্ষার্থীদের যখন তোপের মুখে বা আন্দোলনের সময়টাতে, এতে করে সরকার, আমি ওই ডিবেটে যাচ্ছি না, আমি 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 ওই ডিবেটে যাচ্ছি না যে সে ফ্যাসিস্ট কি না, হ্যাঁ 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 বা না, আমি তা বলছি না। আমি বুঝতে পেরেছি, আমি ক্লিয়ার করি। তো সেই জিনিসটা হলো যে তার যে জায়গাটা বা ফ্যাসিস্ট, আমি যেটা বলছি, এখন পরবর্তী সরকার বা দেখা যাচ্ছে সেই সরকারই অন্য একটা সরকারকে, যখন ওই যে আমি যাকে ফ্যাসিস্ট বলছি সেই ফ্যাসিস্ট সরকার যদি আসলে পরের যে সরকার আসবে তাকে কিভাবে মূল্যায়ন করছে, এইখানে একটা জিনিস আমরা লক্ষ্য করতে পারি যে আপনি যেটা আসলে করবেন সেটাই কিন্তু আপনাকে নিয়ে মানুষ বলবে। এখন দেখা যাচ্ছে আমি সে আওয়ামী লীগ সরকারের সময় বা পূর্বের যে সরকার ছিল সেই সরকারের অনেকগুলো ভুল কাজগুলো আছে, এখন এর মধ্যে থেকে বর্তমান সরকারেরও কিছু ভুল থাকতে পারে। এখন অবশ্যই আমরা যখন তাদেরকে বলছি, তাদের উচিত সেই ভুলগুলা, শুধুমাত্র ভুলগুলা দেখানো। এখন এখানে আরেকটা জিনিস আছে যে আমি একজন বিতার্কিক হিসাবে আমি বলবো যে শুধুমাত্র ভুল দেখিয়ে দিয়েই, দূর থেকে মানে দেখিয়ে দেওয়া না, যে ভুল আছে তাকে ভুল বলে আমি চলে গেলাম, এইটা কিন্তু একজন সঠিক নাগরিকের কিন্তু কাজ না। তার ভুল আছে, আপনি সেই ভুলটা তার সঙ্গে আসেন, বসেন এবং তার সাথে বসে আপনি সমাধান করেন, এবং কোনটি রাষ্ট্রের পক্ষে যথোপযুক্ত এবং রাষ্ট্রের জন্য উপকারী সেই জিনিসটা আপনি সঠিকভাবে সেটি করেন, সমাধান করেন। আলিয়া, ঘরে তৈরির খাবার আর বাইরের খাবার, এটা নিয়ে অনেক বিতর্ক করা যেতে পারে যে শারীরিকভাবে খুব হার্মফুল বাইরের খাবার, ঘরের তৈরি খাবারটা স্বাস্থ্যসম্মত। এটা পক্ষে বিপক্ষে অনেক যুক্তি দেখানো যেতে পারে। কেউ পক্ষে বলতে পারে যে যার সত্যিকার অর্থে ঘরে খাবার তৈরি করার যদি কোনো ম্যান পাওয়ার না থাকে, তখন সে বাইরের খাবারের উপরে নির্ভর করতে হয়। বাইরের খাবার যত কিছুই হোক না কেন, মানুষ একটা জিনিস খেতে খেতে অভ্যস্ত হয়ে যায়, তার হয়তো ইমিউনিটিটাও বেড়ে যায়, তাই না? খাদ্যটা প্রয়োজন, বাঁচতে হলে খেতে হয়, খেতে হলে খাবারটা জোগাড় করতে হয়, তাই তো? একজন বিতার্কিকের দৃষ্টি তো আছে, বিতার্কিক তো ভোট দেয়, শুধু যুক্তি নিয়েই তো খেলা করে না, তাই না? কি তার বিশ্বাস আছে, তাই না? বিশ্বাস, মত পার্থক্য আছে, তাই নয় কি? তার উপস্থাপন শৈলী, উপস্থাপন ভঙ্গিটা আলাদা, যুক্তি, শানিত যুক্তি দিয়ে সে আঘাত করতে পারে। মেহেরপুরের মানুষ, আপনি মেহেরপুরের সমাজটাকে আপনি কিভাবে দেখেন? এটা কতটা যুক্তি নির্ভর, কতটা আবেগী, কতটা ধর্মাশ্রিত, কতটা অন্ধবিশ্বাসের? আমি আরেকটু যদি বুঝায় বলি, কেউ হয়তো এখনো কবিরাজের বাড়িতে যাচ্ছে, কাউকে যদি সাপে কাটছে সে হয়তো কবিরাজ খুঁজছে হসপিটালে যাওয়ার আগে। এই মানসিকতাও অনেক। গণমাধ্যমের কর্মী হিসাবে আমরা এই ধরনের অনেক নিউজ কভার করেছি। আপনি কিভাবে দেখেন মেহেরপুরের সোসাইটিটাকে? ধন্যবাদ, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসলে এটা শুধু বলবো মেহেরপুর বলে নয়, এটা আমাদের পুরো বাংলাদেশের জন্যই বিষয়টা এরকম। প্রথমত আপনি যদি লক্ষ্য করেন মেহেরপুরের শিক্ষার হারটা, দ্বিতীয়ত আরো একটা বিষয় দেখার যে শুধুমাত্র সমসাময়িক বিষয়টা আজকে সময়ের দাবি আজকেই বলে দিলাম, বিষয়টা এমন না, আমাকে আগে চলে যেতে হবে পূর্বের দিকে। এই যে বিষয়গুলো রয়েছে, যে কোনো সমাজ সচেতনতা যে বিষয়টা বিভিন্ন ক্ষেত্রে, স্বাস্থ্য ক্ষেত্রে বলি, রাজনৈতিক ক্ষেত্রে বলি, অর্থনৈতিক ক্ষেত্রে বলি, মেহেরপুর আসলে কিছুটা পশ্চাৎ অংশ এতটুকু নিঃসন্দেহে বলতে হচ্ছে। তার কারণ এখনো শিক্ষার সেই বিষয়টা, সেই সচেতনতাটা ঘরে ঘরে নেই। যেটা আপনি বললেন যে এখনো অব্দি আসলে কবিরাজের কাছে হ্যাঁ এই অন্ধবিশ্বাসটা এখনো রয়েছে। তবে সেই ক্ষেত্রে শুধুমাত্র সেই ব্যক্তিগুলোর দায়বদ্ধতা আমি মনে করি না, সমাজে যারা সেই অংশ যারা আলোকিত,
এখানে দায়বদ্ধতা তাদেরও রয়েছে। আপনি গণমাধ্যম হিসেবে যেরকম সব দিকে ছড়িয়ে দিচ্ছেন, সবখানে কেন্দ্র থেকে আপনি তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিচ্ছেন যে আজকের এই অবস্থা, আপনি দেখাতে পারছেন, বোঝাতে পারছেন। একটা মানুষ একটা জায়গায় থেকে তো সবকিছু দেখতে বুঝতে পারে না। আপনি সেই খবরটাকে ভিতর থেকে নিয়ে আসছেন, যে প্রচার করছেন, যেটা আমাদের জন্য তো নিঃসন্দেহে অনেক বড় একটা সহায়ক। সেই ক্ষেত্রে শুধুমাত্র সেই ব্যক্তিগুলোকে সচেতন করা শুধুমাত্র তাদের দায়বদ্ধতা নয়, আমরা মনে করি আমাদের আলোকিত সমাজদেরও দায়বদ্ধতা, বিভিন্ন সংস্থাগুলোরও দায়বদ্ধতা। এখন আপনি দেখবেন আরেকটা বিষয় যেটা বলতেই হচ্ছে, যেটা এই যে দারিদ্রতার মুখোমুখি হলে মানুষ অনেক কিছু থেকে পিছিয়ে পড়ে, পরিবেশগত অনেক কিছুই পিছিয়ে পড়ে। আজকে যে আমি বিতার্কিক আজকে বলবো যে মেহেরপুরে যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, আমি আমার শিক্ষা প্রতিষ্ঠানের কথা বলি, যেটা হচ্ছে আমার হাই স্কুল ছিল কামদেবপুর মাধ্যমিক বিদ্যালয়। সে সময় বিতর্ক করতাম, ভীষণ আগ্রহের সাথে করতাম। স্যারকে ধরে ধরে নিয়ে যেতাম, স্যার এটা কি বলেন, এই টপিকটা কি বলেন, আমি এটা বুঝি না। এরপর দেখা যায় যে সে বিষয়টা অনেকটা থেমে গেছে, বিভিন্ন কারণেই থেমে গেছে। এবং দেখা যায় যে সেই আগ্রহটা নেই বা সেই বিষয়টা, আমি যেমন সেখান থেকে বেড়ে উঠে এতটুকু বুঝেছি যে সত্যের পক্ষে দাঁড়িয়ে থাকার শক্তিটা আমাকে যেখান থেকে দিচ্ছে চর্চার মাধ্যমে, সেই জিনিসটা যদি বাকিরাও পেত, তাহলে আজকে আমাকে এটা বলতেই হতো না যে তারা অন্ধবিশ্বাসে আছে। তারা একটা যুক্তির শক্তি পেত। আজকে অনেকেই বিতার্কিক হিসেবে নিজেকে প্রকাশ করতে চাইতো, বিতর্ক না করলেও এতটুকু বুঝতো যে না, জ্ঞান চর্চাটার প্রয়োজন আছে। যারা বিতার্কিক হয় তারা জ্ঞান চর্চা করে, তারা বিশ্লেষণ করে, এটা হয়ে যায় এবং তখন সেটা ভালোবেসেই করে। এই জিনিসগুলো, এই প্ল্যাটফর্ম গুলো যদি প্রত্যেকটা কোনায় কোনায় পৌঁছে যায়, তখন আমাকে এত কষ্ট করে বলতে হয় না যে মেহেরপুরের মানুষগুলো সচেতন নয়। সেক্ষেত্রে এই দায়বদ্ধতা আমাদের থেকেই যায় বলেই আমি চলি। আমি যদি আমার দেশকে উন্নত করতেই চাই, তাহলে প্রত্যেকটা অংশকেই আমাকে সঙ্গে নিতে হবে। তো যেটা ধর্মান্ধতা বলি, রাজনৈতিক বিষয় বলি, তারপরও দেখা যায় যে এখনকার সময়ে এই সময়টা দাঁড়িয়ে, যেন বিগত থেকে শুরু করে এই সময়টা দাঁড়িয়ে যদি কথা বলি, সেক্ষেত্রে আসলে আজকে তো মিডিয়া বলি, প্রযুক্তি বলি, অনেক উন্নত। মানুষ যারা একেবারেই নিরক্ষর, তারাও অন্তত কিছু কিছু কানে শুনছে। আর যারা আমরা শিক্ষার্থীরা রয়েছি, তারা আমরা ব্যাপকভাবে বিষয় জানতে পারছি। তবে বিষয় যেটা, সেটা হচ্ছে আমরা সিদ্ধান্তে উপনীত হতে, বাকশক্তি বা বাক স্বাধীনতাকে ব্যবহার করতে এখনো পিছিয়ে আছি। নাফিউল, আপনার কাছে যদি আসি, আপনি হয়তো খুব ভালো বিতার্কিক হয়ে আপনি হয়তো কোনো একটা ইভেন্টে ফার্স্ট হলেন, সর্বোচ্চ নাম্বার পেলেন আপনি, কিন্তু এটাই তো শেষ কথা না। আমরা যখন বিতর্ক প্রতিযোগিতাকে বা বিতার্কিক হিসাবে এটা যখন আপনি সামাজিক আন্দোলনের কথা বলছেন, তখন আলটিমেট সমাজে আপনার কোন কোন জায়গাগুলোকে আসলে নক করা দরকার, এটাকে সামাজিক আন্দোলন হিসাবে এটাকে বিষয় নিয়ে আপনি সেই জায়গাকে অ্যাড্রেস করবেন। আমি যদি আপনাকে উদাহরণ দিই, দেখেন মেহেরপুরের আগের রাস্তাগুলা একরকম ছিল, বিশেষ করে আমাদের মেহেরপুর চুয়াডাঙ্গা হাইওয়ে যেগুলো আমরা বলছি, হ্যাঁ, সাব হাইওয়ে, বড় রাস্তা, এখন তো 4 লেন পর্যন্ত হয়ে গেছে। আমরা খুব নিবিড় ভাবে দেখছি যে গত 1 মাসে বা গত বছরে রোড অ্যাক্সিডেন্টে কতজন মারা গেছে আমরা রিপোর্ট করছি, তাই না? 1 মাসে কতজন মারা গেছে, তাই না? আমরা দেখছি সেখানে ট্রাফিকিং ব্যবস্থার এত বিপর্যয়, এত অবহেলিত, যে ওই ট্রাফিকিং ব্যবস্থাটাকে যদি আসলে একটা সুনির্দিষ্ট ব্যবস্থার মধ্যে যদি না আনা যায়, এই মৃত্যুর মিছিল কিন্তু আসলে থামবে না। আমরা এই ওয়াবদা মোড়ের কথা বলি, সেখানে ওই যে ট্রাফিকিং যে ব্যবস্থাটা আছে, ওখানে যে আইল্যান্ড গুলা যেভাবে করা, আচ্ছা ওখানে গিয়ে যদি আপনাদের মতো 10 জন বিতার্কিক যদি দাঁড়ান, 10 জন বিতার্কিক দাঁড়িয়ে যদি আপনি 5 দিন একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেন যে না, অবশ্যই আপনি রং সাইড দিয়ে যেতে পারবেন না, এটা একটা হাইওয়ে, 4 লেন রাস্তা, ইউ ক্যান্ট ইমাজিন দিস, যে এর অ্যাক্সিডেন্টটা কত বড় ভয়াবহ হতে পারে। আমি একটা উদাহরণ দিলাম, পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা কিন্তু মারাত্মক বিপর্যয়, ইদানিং একটু সেগুলোকে আমলে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। আপনি হসপিটালে সেই ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রামের যথেষ্ট জায়গা আছে। তাহলে আপনারা বিতর্ক প্রতিযোগিতা যেমন টেবিলে করছেন, সেটাকে বাইরে নিয়ে এসে যখন একটা সামাজিক আন্দোলনের কথা বলছেন, তখন কি এই ধরনের কোনো কর্মসূচি আপনারা নিয়েছেন? যদি স্বল্প পরিসরে বলেন। আচ্ছা, খুব সংক্ষেপে বলি, সেটা হলো আমি পূর্বেই বলেছি যে বিতর্ক শুধুমাত্র একটি সহশিক্ষা কার্যক্রমই নয়,
এটি একটি আমাদের সামাজিক আন্দোলন। Right. এখন ইতোমধ্যে দেখা যাচ্ছে আমরা বিভিন্ন সময় বিতর্ক করি বা বিতার্কিকদের জায়গা থেকে আসলে কি হয় যে একজন বিতার্কিক আপনি বলেন যে প্রতিযোগী, হুম। বা সে হচ্ছে বিতর্কের টেবিলে শুধুমাত্র প্রতিযোগিতাই করছে, হুম। করে বিতর্কটা জিতছে, এর মধ্যেই যে সীমাবদ্ধতা, একজন বিতার্কিক বা একজন প্রকৃত অর্থে যে বিতার্কিক সে কিন্তু তা থাকবে না, হ্যাঁ, তার এটা চিন্তার কখনোই থাকবে না। উৎকর্ষতা কতটুকু অবশ্যই হচ্ছে হচ্ছে। এটা। এখন এই জায়গা থেকে একটা জিনিস যে একজন বিতার্কিককে আপনি দেখবেন খুব যদি গভীরভাবে যদি আপনি চিন্তা করেন বা যদি তাকে দেখেন, একজন বিতার্কিক বিতর্ক শেষ করে হুম। সে বেরিয়ে যাওয়ার সময় যদি একটি বোতল পড়ে থাকে, হুম। একটা প্লাস্টিকের বোতল পড়ে থাকে, সে সেটা নিয়েও বিশ্লেষণ করবে Right. যে এই বোতলটা আমরা এইখানে না ফেলে কেন একটা ডাস্টবিনে ফেললাম না। হুম, হুম। এবং সচেতনতার যে একটা জায়গা, হুম। এখানে দেখেন একজন বিতার্কিক হিসেবে আপনি যে অ্যাওয়ারনেস এর কথা যেটি বললেন, বা আমার যে 10 জন বা 5 জন বা 3 জন যে আমি দাঁড়িয়ে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করলাম, হুম। আচ্ছা সচেতনতা দিয়ে বর্তমান সময়ে কিছুই হয় না, কিছুই হয় না। সচেতনতা নিজের মধ্যে এনে উপলব্ধিবোধ এবং জাগ্রত বোধের জায়গাটা তৈরি হইলেই হয়। হুম। কিন্তু আপনি 5 জন মানুষ বা 10 জন মানুষ নিয়ে 100 লিফলেট বিতরণ করলেন, দাঁড়িয়ে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করলেন, আপনি দাঁড়িয়ে থাকাকালীন সময়টুকু তারা রোড সিগন্যালটা মেনে চললো, হুম। এর বাইরে আপনি চলে আসলেন, হুম। অন্য দিক দিয়ে চলে গেল। হুম। কিন্তু একজন যদি আমাদের যে বিতর্কের যে সামাজিক আন্দোলন যেটা আমরা বলছি, এই আন্দোলন শুধুমাত্র যে আমরা 10 জন গিয়ে একটি অ্যাওয়ারনেস সৃষ্টি করলাম বা মানুষের মধ্যে সচেতনতা তৈরি করলাম, সেই সচেতনতা দিয়েই না। আমরা চাই আজকে আমরা যেমন একজন বিতার্কিক হিসেবে, আমি নিজে হুম। একজন বিতার্কিক হিসেবে যেমন একজন সচেতন মানুষ হিসেবে গড়ে উঠছি, হুম। শুধু আমার বিতর্কের জন্য বা আমার বিতর্কে জেতার জন্যই আমি যেমন বিতর্ক হচ্ছি না, হুম। প্রকৃত অর্থে মানুষ হওয়ার জন্য বিতার্কিক হচ্ছি, হুম। তেমনি আমাদের এই সমাজটাকেও এগিয়ে আসতে হবে প্রত্যেকটি ঘরে ঘরে হুম। এই যে বিতার্কিক বা পরবর্তী যে প্রজন্ম, বিশেষ হুম। করে একটি পরবর্তী প্রজন্মের জন্য আমার যে মেসেজ থাকবে সেটি, বা অভিভাবক যারা আছেন আমি তাদের উদ্দেশ্যেও বলবো যে আপনার সন্তানকে হুম। একজন বিতার্কিক তৈরি করুন। হুম। সবার ঊর্ধ্বে আপনার সন্তানকে শিক্ষার্থী সে ঠিক আছে, কিন্তু আপনি আবৃত্তি শেখাচ্ছেন, হুম। আপনি নাচ শেখাচ্ছেন, আপনি গান শেখাচ্ছেন, এবং আপনি বিভিন্ন প্রতিযোগিতার মধ্যে তাকে ছেড়ে দিচ্ছেন, গাইডলাইন দিচ্ছেন যথাযথ, তার পিছনে যথেষ্ট টাকা পয়সা খরচ করছেন, কিন্তু আমি বলবো যে আপনি একজন বিতার্কিক তৈরি করেন, এবং এই বিতার্কিক শুধু প্রতিযোগী নয়, আপনার ঘরে ক্রেস্ট আর মেডেল ভরাবে না, হুম। আপনার সমাজটাকে পাল্টে দেবে। আমাদের এই অনুষ্ঠানগুলো দেখছেন সাকিব খান, আর রাফি হাসান, তারপরে দেখছেন আরিফ আহমেদ অনিক, তারপরে আছেন সাইফুল ইসলাম, তারপরে আছেন আলিন আহমেদ। এরা সবাই দেখছেন। আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। ভবিষ্যতে এই সমস্ত অনুষ্ঠানে আপনারা প্রশ্ন করবেন, অতিথিরা অবশ্যই সেই প্রশ্নের উত্তর দেবেন। আলিয়া, আপনার কাছে আছি। আমি আপনাকে বলছি যে এভাবে আপনি যখন একটা যুক্তি আপনার কাছে এই বিতর্ক করতে করতে যখন একটা যুক্তি আপনার যাপিত জীবনের অনুষঙ্গ হয়ে যায়, যে এটা অবিচ্ছেদ্য হয়ে যায়, এই কাজটা করা উচিত। আমি যেটা নাফিউলকে বলছিলাম, নাফিউল যতটুকু বলল যে ওখানে অ্যাওয়ারনেস এর জন্য আসলে এটা যে খুব বেশি ফলপ্রসূ রেজাল্ট হবে তা না, এর একটা গণসচেতনতা দরকার, অভিভাবকদের আমন্ত্রণ জানিয়েছে। আমি উদাহরণটা এইভাবে দেওয়ার চেষ্টা করেছি। আপনি যখন 5 দিন দাঁড়াবেন, এর যে কোনো ইম্প্যাক্ট নাই তা কিন্তু না। আপনি ওই জায়গায় ওই 10 জন মানুষ ওখানে যেমন দাঁড়ালেন, আপনি একদিন এসপি সাহেবের কাছে যান যে আপনি ওখানে অবশ্যই আপনার সদস্য ডিপ্লয় করেন, ওখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে, সেটাও একটা অ্যাওয়ারনেস, তিনি অ্যাটেনশন হবে। ঠিক আছে, আমি এই অর্থে বলছি। আমরা অনুষ্ঠানে প্রায় শেষ সময় চলে এসেছি। মেহেরপুরের গণমাধ্যম সম্পর্কে বিতার্কিক হিসাবে, যৌক্তিক মানুষ হিসাবে আলিয়া কিভাবে দেখে মেহেরপুরের ধন্যবাদ। আমি গণমাধ্যম? একটু ছোট্ট করে বলি যেটা, সেটা এই যে আপনি বললেন যে বিতার্কিক যদি এই যে উদাহরণস্বরূপ বলেন ওয়াব দ্য রোডে দাঁড়িয়ে একটু সচেতনতা বৃদ্ধি করে। দেখেন আপনি বিতার্কিককে একটু হলেও সিলেক্টে রাখলেন কেন? কারণ তারা নিয়ম মানে। কেন নিয়ম মানে? কারণ তারা বিতর্ক চর্চা করে। জি। এই যে নিয়ম মানার বিষয়টা তার মধ্যে রয়েছে,
এই যেমন আমরা বিতার্কিকরা রয়েছে, ও যে কথাটা বললো যে যে কোনো বিষয়ে ব্যক্তি পর্যায়ে হুম, যখন আমি বিতর্ক করি, আমি যখন বলি হ্যাঁ অবশ্যই কিছু অভ্যাস আমার জন্য অবিচ্ছেদ্য হয়ে ওঠে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এখন যেটা হয়ে উঠেছে সমসাময়িক সময়ে যে বিষয়গুলোর কথা আপনি বললেন, মেহেরপুরে যে পরিবেশগত বিষয়, ট্রাফিকের বিষয়গুলো বললেন, এই বিষয়গুলো দেখেন, এই যে বিষয়গুলোর কথা বললেন, এগুলো কিসের জন্য হচ্ছে? এখন প্রতিযোগিতা কে কত দ্রুত অনিয়ম করতে পারে, মানে হুম। নিয়ম যাতে ভাঙতে পারে, এই চর্চায় আছে। কিন্তু বিতর্কটা দেখেন নিয়ম মানার চর্চায় আছে, হুম, এবং পরমত সহিষ্ণুতা, সহমর্মিতা, হুম, সেই জায়গাটা থেকে সচেতনতা বৃদ্ধি। হ্যাঁ অবশ্যই আপনি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমি যদি 5 দিন দাঁড়াই, প্রশাসনের চোখে সেটা পড়বে। আপনি গণমাধ্যম একদিন সেটা প্রচার করবেন। হুম, একটা ক্ষুদ্র প্রচেষ্টা থেকে একটা বৃহৎ প্রচেষ্টা হয়। রাইট। এবং আমাদের জেলাটা তো অনেক ছোট, প্রশাসনিকের চোখে যখন যাবে, দৃষ্টি যখন আসবে, তখন ওনারাও সিদ্ধান্ত নেবে যে হ্যাঁ বিষয়টা আসলে এটা বিবেচনাধীন বিষয়, তাদের এভাবে আমরা ব্যর্থতার শুরু করতে কারণেই পারি। তো বিতার্কিকরা সেখানে দাঁড়িয়েছে। হ্যাঁ, হ্যাঁ। তো এই বিষয়টা হ্যাঁ নিঃসন্দেহে এটা আমি মনে করি এটা কার্যকর হবে। একই সাথে এই এতটুকু ছোট পরিসরে না থেকে একই সাথে আসলে আইনের পথটাও দরকার। ও যেটা বলল যে হ্যাঁ আপনার সামনে মানবে, চলে যাবেন, তখন কে ওরা? কি? হুম, মানে আমরা যেটা মানুষকে মূল্যায়ন করি না। হুম, যেমন আমি বুঝি যে নাফিউল আসলে কোন জায়গায় আছে, সে কিভাবে কথা বলছে, ওটা আমার জন্য কতটা প্রয়োজন। কিন্তু সাধারণ মানুষের কাছে গেলে ওনারা আসলে এই বিষয়টা ওই আপনার সামনেই, হুম, মানে মানে যেটা বলা হয় কি আই ওয়াশ, হুম, চোখের সামনেই করবে, চলে হুম, যাওয়ার পরে আর নেই। হুম, কিন্তু যদি প্রশাসনিক ভাবে একটু আইনগত ভাবে কঠোর হওয়া যায়, হুম, এবং ওনাদেরকে আরো ভালোভাবে, যেমন আমরা যতটুকু করি প্রশাসনিক ভাবে চেষ্টা করলে এটা আরো বিস্তার ভাবে করা যায়, হুম, তখন দেখা যাবে জিনিসটা অনেকটা সুন্দরভাবে নিয়ন্ত্রিত ভাবে চলছে। হুম, তখন এই মৃত্যু মিছিল, ঘরে ঘরে কাল নাই জিনিসটা আর থাকে না। থাকে না। আমরা বিতার্কিক হিসেবে যতটুকু সচেতনতা বৃদ্ধি করার দরকার, আমাদের কার্যক্রম চলছে, হুম, ইনশাল্লাহ চলবে। হুম, এখন গণমাধ্যম হিসেবে মেহেরপুরের ক্ষেত্রে আমি এই যে জনগণের মুখপত্র মেহেরপুর প্রতিদিন যে হুম, বিষয়টা বলবো, আসলে এটার আমি নিয়মিতই পাঠক, হুম, এটা দেখি। এবং আপনি দেখবেন এখন মেহেরপুরের প্রত্যেকটা বাড়িতে, দোকানে এই পত্রিকাটা থাকবেই। হুম, কেন? কারণ এটা আমার নিজের, এটা দেখে ভালো লাগে। মেহেরপুর প্রতিদিন আমার হুম, নিজের জেলায়, এইটা শুনে বেশি ভালো লাগে। হুম, এরপর যে পরের বিষয়ে, আমার জেলার কোথায় কি হচ্ছে, আমার জেলা কতদূর এগিয়ে যাচ্ছে, এটা দেখার পর কার না ভালো লাগে? হুম, বা কোন বিষয়টিতে আমি পিছিয়ে যাচ্ছি, আসলে হুম, কোন বিষয়টা আমার জেলাকে নিন্দনীয় করে উঠছে, বা এই জিনিসটাকে আমাকে উন্নত করতে হবে, বা এই জিনিসটা প্রশাসনকে জানাতে হবে, এই জিনিসটা মেহেরপুর প্রতিদিন করে চলেছে। সবচাইতে বেশি যেটা আমার কাছে মনে হয় জনগণের কাছে মেহেরপুরকে তুলে ধরছে, এটা আসলে নিঃসন্দেহে এর অবদান অনস্বীকার্য আমি বলে মনে করি, এবং এটা যারা ভবিষ্যতে আরো মেহেরপুরের জন্য অবদান রাখবে, সে আশায় ব্যক্ত করি। আজকে আমরা এখানে এসেছি মেহেরপুর প্রতিদিনের প্ল্যাটফর্ম মুক্ত কথাতে। আমি আরো একবার ধন্যবাদ জানাচ্ছি, এবং আমার ভীষণ ভালো লেগেছে এখানে এসে। যেটা বলছিলাম নাফিউর, সেটা হলো এই ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রামের জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দুইটা খুব ভালো অর্গানাইজেশন, একটা হলো বয় স্কাউট, গার্লস গাইড বা রেড রেড ক্রস তখন বলা হতো, আমাদের সময় রেড ক্রিসেন্ট। এখন রিপ্রেজেন্ট। ওই সময় আমি নিজেও স্কাউটিং করেছি, আমার এখনো মনে আছে যে ওই যে দড়ির যে নট গুলা, হ্যাঁ, রিপ নট, ক্লোভ হিচ, ওয়ান রাউন্ড টার্ন এন্ড টু হাফ হিচ, সিট বেড, বোলাইন, এগুলা। এটা আমি কেন বলছি যে আহ, ওটাও কিন্তু সেই বিপির বিপি শিখা, হ্যাঁ একটা বড় শিক্ষা, সেখানেও কিন্তু একটা সচেতনতা, একটা সচেতনতা রয়েছে। মানুষ হিসাবে তার নৈতিক জায়গা তৈরি করার জন্য খুব মারাত্মক একটা অর্গানাইজেশন। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে কথাটা আসলে হুম, তুললাম। আমি একটু একদম শেষের দিকে চলে আসছি, মেহেরপুরের গণমাধ্যম নিয়ে আপনার মন্তব্যটা শুনতে চাই। ধন্যবাদ। আসলে এবং এর মেহেরপুর, সাথে এটাও বলবেন যে আমাদের এই যে অনুষ্ঠানটা আপনারা আজকে এখানে বসেছেন, এই অনুষ্ঠানটার বয়স 7 বছর। ঠিক আছে, প্রায় 1700 অতিথি এখান থেকে, এই অতিথি এখানে আমাদেরকে মানে হট সিটে বসে আমাদেরকে কৃতজ্ঞ করেছেন। মেহেরপুরের নানান বিষয়গুলো নিয়ে তিনারা কথা বলেছেন, তিনাদের প্রতি এই অনুষ্ঠানের মধ্যে থেকে তাদের প্রতি, সেই অতিথি বৃন্দের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। প্লিজ। ধন্যবাদ। আসলে মেহেরপুর প্রতিদিনের যে আয়োজন, যে হচ্ছে মুক্ত কথা, বা আজকের যে আমরা যে চেয়ারে বসে আছি বা যে জায়গাটাতে বসে আছি, খুব শুনে ভালো লাগছে যে 1700 মানুষ এই চেয়ারেই বসে গেছে।
আজ আমাদের সৌভাগ্য হয়েছে হুম। আমরা সেই চেয়ারে বসার, হুম। এবং নিজের কাছে খুব ভালো লাগছে হুম। যে মেহেরপুর আমার জেলা। দেখেন, মেহেরপুর যখন বলি তখন গর্বে নিজের বুকটা ভরে ওঠে। তখন কেন? কারণ মেহেরপুর প্রতিদিন যখন বলছে, আমি মেহেরপুর জেলা আমার জেলা, এবং আমার জেলার একটি মেহেরপুর প্রতিদিন নামে যখন একটি নিউজ চ্যানেল আছে, হুম। একটি অনলাইন পোর্টাল আছে। এখন হুম। দেখেন বর্তমান সময়ের যে সমাজ কাঠামো বা যে অবস্থা, সেটা সবাই কিন্তু মোবাইল ফোন কেন্দ্রিক। এই পেপার পত্রিকার মধ্যে আমাদের বর্তমান সময়ের ছেলে মেয়েরা কিন্তু অনেক কম। হুম। তো এই যে অনলাইনের মাধ্যমেও যে গণমাধ্যমের যে একটা ছড়িয়ে যাচ্ছে, বা আজকে আমাদের যে সরাসরি সম্প্রচার হচ্ছে অনলাইন ফেসবুক পেজে আপনাদের, এবং একই সাথে ইউটিউব চ্যানেলে। হুম। তো আমি বলবো প্রথমত যে জায়গাটা, যে মেহেরপুর প্রতিদিন অসম্ভব সুন্দর কাজ করে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে, এবং 7 বছর যে পথ চলা, এই 7 বছরের মধ্যে আমার মেহেরপুর প্রতিদিনের সাথে পরিচয় 2021 থেকে। হুম। 2021 থেকে পরিচয়, তো সেখান থেকে আজ 2026। হুম। তার মানে আমি এই পথ চলার আমিও 4 বছরের, হুম। 4 বছরের হুম। সারথি। তার মানে আমি যেমন এই যে মেহেরপুর প্রতিদিনকে, আর আরেকটা বিষয় যে মেহেরপুর প্রতিদিন মানেই যে শুধুমাত্র আমাদের সম্পাদক ইয়াদুল মমিন ভাইয়ের বা আমাদের ব্যবস্থাপনা সম্পাদক মাহবুব চান্দু ভাইয়ের, বিষয়টা এমন না। হুম। মেহেরপুর প্রতিদিন হচ্ছে আমাদের সবার। হুম। তাই এই মেহেরপুর প্রতিদিন যেমন মানুষের ভালো চিত্রগুলো ফুটিয়ে তোলে, তেমনি খারাপ সমাজের যে সকল অন্যায়, অনিয়ম, অবিচার, দুর্নীতি, এগুলোও ফুটিয়ে তোলে। এবং আমরা বিগত দিনে দেখেছি, বিগত সময়গুলোয় দেখেছি যে বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে নিউজ কভার করেছে। হুম। এই প্রসঙ্গে আমি একটু বলতে চাই, মেহেরপুর প্রতিদিন নিয়ে বললাম যেমন, তেমন অন্যান্য গণমাধ্যমগুলো নিয়েও আমি একটু বলতে চাই। যেমন আমরা শুধুমাত্র একটি খেলার নিউজ করছি, কিন্তু যেখানে অন্যায় অনিয়ম হচ্ছে, সেখানে কিছু টাকা খেয়ে আমরা সেই জায়গাটা আমরা নিউজ আর করছি না। হুম। বা এমন হচ্ছে যে আমার কাছে একটি তথ্য আছে, এখন আমি সেইটাকে হাতিয়ার বানিয়ে সেটা আরেক জায়গা থেকে আমি চাঁদাবাজি করছি। হুম। হুম। এই সকল, এখন দেখেন, আপনি একটা অনিয়মের বিরুদ্ধে দাঁড়িয়ে একজন সাংবাদিক হচ্ছে মহান পেশার মানুষ। একজন সাংবাদিক হিসেবে আপনি অনিয়মের বিরুদ্ধে দাঁড়িয়ে কথা বলবেন না, আপনি সেটা না করে আপনি সেই অনিয়ম, সেই ঘুষ আপনি নিজেই করছেন। সাংবাদিক যখন চাঁদাবাজ। এখন এই জায়গা থেকে আমি বলবো যে আপনার যদি এই পেশাটাকে সম্মান করার জায়গা বা সেই বোধটা, আমি একজন বিতার্কিক হিসেবে বলবো যে চেতনা বোধটা যদি না থাকে, দয়া করে অন্তত পক্ষে সাংবাদিকতা এসেন না। সাংবাদিক হলো তিনি হচ্ছে, তার কলম চলবে, তিনি সত্যি কথা এবং সঠিক ন্যায় এবং কি বলে যে একটি ন্যায়ের পথে চলবে সব সময়ের জন্য। আর অন্যান্য, আমি এতটুকু অনুরোধ জানালাম অন্যান্য মিডিয়া এবং মেহেরপুর প্রতিদিনের প্রতিও, যে এখন পর্যন্ত এই 7 বছরে যে এত সুন্দর পথ চলা, এবং আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে এমনটাই প্রত্যাশা করি। আর আরেকটি বড় প্রত্যাশার জায়গা আমার যেটি, সেটা হচ্ছে আমি একজন বিতার্কিক, এবং বর্তমানে ডিবেটিং সোসাইটি মেহেরপুর সরকারি কলেজের সাথেও সম্পৃক্ত রয়েছি। তাই আমাদের যেমন একটি নাচের বা একটি গানের বা একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের যেমন আপনাদের পেজ থেকে লাইভ হবে, তেমন যেন আপনাদের মাধ্যম দিয়ে আমাদের বিতর্ক চর্চাগুলো যেন এই গণমাধ্যমের মাধ্যম দিয়ে মানুষের সবার কাছে পৌঁছে যায়। কেননা দেখেন, আজ যদি আমি এবং আলেয়া আপু আলোচনা করতাম কলেজে দাঁড়িয়ে, তাহলে কতজন মানুষ দেখতো, কিন্তু আমি যখন আপনারই স্টুডিওতে বসে গণমাধ্যমে সরাসরি কথা বলছি, হাজার হাজার মানুষ দেখতে পাচ্ছে। আমি আপনার এই প্রস্তাবের ইয়েতে আমি তাৎক্ষণিকভাবে আমি আমার প্রতিক্রিয়া জানাচ্ছি এই মেহেরপুর প্রতিদিনের একটা চেয়ারের মানুষ হিসাবে। আপনাদের যখন এই বিতর্ক প্রতিযোগিতা করবেন, আমাদেরকে নক করবেন, আমরা সেটাকে লাইভ টেলিকাস্ট করব। ধন্যবাদ মেহেরপুর প্রতিদিনকে, এবং সাধুবাদ জানাচ্ছি আবারও। একদম দর্শকদের উদ্দেশ্যে 30 সেকেন্ডে আপনার কিছু বলার থাকবে। দর্শকদের উদ্দেশ্যে এতটুকুই আমার বলা, একজন বিতার্কিক হিসেবে সমাজ গড়তে হলে বা একজন নাগরিক, একজন সঠিক এবং সুষ্ঠু নাগরিক হতে হলে, বা ন্যায়ের পথে চলতে হলে বিতার্কিক অবশ্যই হতে হবে। এবং দর্শকের মধ্যেও যে সকল অভিভাবকরা রয়েছেন, আমি বিশেষ করে বর্তমান সময়ের আমি অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। একই সাথে অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ এই জন্যই করবো যে পাশাপাশি আমি একজন শিক্ষকও। তো সেই জায়গা থেকে শিক্ষার্থীদের
যে জায়গাটা বা জাগ্রত বোধের যে জায়গাটা, সেখান থেকে সচেতন হওয়ার সব থেকে বড় জায়গা অভিভাবক। তো ওই অভিভাবকদেরকে আমি অনুরোধ করব, আপনারা আপনাদের সন্তানকে বিতর্ক চর্চায় উদ্বুদ্ধ করবেন, এবং বিতর্ক চর্চা করে সে যেন একজন সঠিক সমৃদ্ধ মানুষ হতে পারে, সেদিকে লক্ষ্য রাখবেন। আলিয়া, আপনার 30 সেকেন্ডের দর্শকের উদ্দেশ্যে। দর্শকের উদ্দেশ্যে আমি একটি কথাই বলতে চাই যে আমরা চাই আমাদের সন্তানদেরকে, আমরা যারা অভিভাবক রয়েছি, সুস্থ, সুন্দর, সুনাগরিক, সজ্জন ব্যক্তি হিসেবে গড়ে তুলতে। সেই ক্ষেত্রে সহশিক্ষা কার্যক্রমে বিতর্ক বিকল্প মানে চর্চার কোনো বিকল্প নেই। নৈতিকতার বিকাশ, মূল্যবোধ, জাগ্রত, যুক্তিসম্পূর্ণ মানুষ, সঠিক সিদ্ধান্ত গ্রহণ, যেটাই বলে থাকি না কেন, দক্ষ ভাষা ভিত্তিক যে বিষয়গুলো অর্জন, বিতর্ক আসলে চর্চার কোনো বিকল্প নেই। তাই আমি বলবো আপনারা একটু সচেতন হন। আপনার সন্তান শুধু পাঠ্য বইয়ের পর্যন্তই সীমাবদ্ধ নয়, তার জ্ঞান চর্চা এবং তার জ্ঞান অন্বেষণ যেন আরো বিস্তার ঘটুক। সে যেন তার জীবনের প্রত্যেকটা ঘটনা পর্যায়কে যুক্তি দিয়ে সিদ্ধান্ত নিয়ে সমস্যা সমাধান করতে পারে, এবং সমাজ, রাষ্ট্র থেকে বহির্বিশ্ব পর্যন্ত ছড়িয়ে যাক তার বুদ্ধিবৃত্তিক চর্চা। সেই আশা ব্যক্ত রেখেই বলবো যে বিতর্ক নামক এই সহশিক্ষা কার্যক্রম, যেটা একটা শক্তিশালী কৌশল, ব্যক্তি জীবনে হোক, পেশাগত জীবনে, যে কোনো ধরনের ক্ষেত্রেই আমি বলবো যে চর্চাটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলেই আপনার একটু সচেতনতার সাথে আসলে আপনার সন্তানদেরকে বিতর্ক চর্চার ক্ষেত্রে উপস্থাপন করার ক্ষেত্রে, বিভিন্ন কথা বলার ক্ষেত্রে উদ্বুদ্ধ করবেন। সেক্ষেত্রে শিক্ষার্থীদেরও সেক্ষেত্রে আমার এই একই বক্তব্য থাকবে যে তারা যেন বিতর্কের প্রতি আগ্রহ দেখায়। তাহলে তুমি অনায়াসে অনেক কিছু অর্জন করবা, যেটা বিতার্কিক হওয়ার আগে তোমার ছিল না। ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ আলিয়া। নাফিউল, ধন্যবাদ আবার আপনাকেও। ভবিষ্যতে কোনো একটা বিষয় নিয়ে আবার বসবো। ইনশাল্লাহ আবারও দেখা ততদিন হবে। ভালো থেকো। আমাদের সাথে যুক্ত ছিলেন এই যে এমডি জাব্বার এবং এমডি আলমগীর হোসেন। আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি, পরবর্তীতে আপনারা যুক্ত হয়েছিলেন। সুপ্রিয় দর্শক, শুনছিলেন দুইজন বিতার্কিকের কথা। আমরা চেষ্টা করেছিলাম খুব স্বল্প সময়ের মধ্যে কিছু বিষয় নিয়ে কথা বলার জন্য। আসলে ওদের সাথে কথা বলতে হবে একটা ম্যারাথন রেসের মতো, একটা লম্বা সময় ছাড়া তাদের ভিতরে যে চেতনা, তাদের যে উপলব্ধি, তাদের যে যৌক্তিক ব্যাখ্যা, সেগুলা শুনতে হলে আসলে একটা বড় সময় ধরেই দরকার। তো ভবিষ্যতে এই ধরনের বিতার্কিকদের নিয়ে মেহেরপুর প্রতিদিন মুক্ত কথা অনুষ্ঠানে আমরা কথা শুনবো তাদের। সকলে ভালো থাকবেন। আবারও নতুন অতিথি নিয়ে আপনাদের সামনে হাজির হব। শুভরাত্রি।